আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা পড়াবো তোমাদের। আমি তাপগতিবিদ্যার চ্যাপ্টারে দাগানো লাইন সকালে দিয়ে দিয়েছি। তোমরা সবাই আশা করি দাগিয়ে ফেলছো, তাই না? আজকে আমরা এই চ্যাপ্টারটা খুব সুন্দর করে পড়বো এবং এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার। ফিজিক্সের দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার। আমাদের প্রথম পত্র ইজি, তুলনামূলক মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। দ্বিতীয় পত্রে একটু ডিপলি পড়া লাগে আমাদের কিছু জিনিস। এই চ্যাপ্টারটা তার মধ্যে একটা অন্যতম। তোমরা সবাই দ্রুত জয়েন করো ক্লাসে। আর অবশ্যই লিঙ্কগুলো আমাদের মেসেঞ্জার গ্রুপ যেগুলো আছে যার যার সেটাতে একবার করে দাও। আচ্ছা, তোমাদের এই চ্যাপ্টার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় প্রতি বছরই কোশ্চেন আসতে দেখা যায়। আচ্ছা, আজকে সকালে ক্লাস কেউ কি জানে না? সকালে ক্লাস কেউ মনে হয় জানে না। কালকে রাতে তো পোস্ট দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, সবাইকে আসতে বলো। আমি ক্লাস নিব এটা মনে জানে না কেউ। আচ্ছা ঠিক আছে, ওকে, চলো আমরা শুরু করে দিই। আমার চেহারা ফুলে গেছে না? অনেক অনেক বেশি চেহারা ফুলে গেছে। আচ্ছা, কালকে অনেক বেশি ব্লিডিংও হয়েছিল, তাই তোমাদের ক্লাস নিতে চাও নিতে পারিনি। ওকে ঠিক আছে, আজকে ইনশাল্লাহ ভালো করে শেষ করবো আমি চ্যাপ্টারটা। ওকে ঠিক আছে, দেখো আমাদের হচ্ছে তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যার মধ্যে আমাদের যেহেতু তাপ রিলেটেড কথা, আমরা প্রথমেই দেখবো তাপ হচ্ছে শক্তি। তাপ কি বলতো? তাপ হচ্ছে শক্তি। তাপ একটা শক্তি। আর হচ্ছে তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা। দুটা জিনিস কিন্তু আলাদা। তাপ একটা জিনিস আর তাপমাত্রা আরেকটা জিনিস। তাপ হচ্ছে বস্তুর তাপ হচ্ছে শক্তি, আর তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, খেয়াল রাখো। তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। আমাদের তাপকে প্রকাশ করব আমরা কিউ দ্বারা, আর তাপমাত্রাকে প্রকাশ করব আমরা টি দ্বারা। দুইটার এই পার্থক্যটা এই চ্যাপ্টারের শুরুতে তোমাদের একটু জানা দরকার। তারপরে আমরা এই চ্যাপ্টারে থার্মোমিটার নিয়ে কিছু কথাবার্তা জানবো। থার্মোমিটারকে মূলত উষ্ণতামিতিক ধর্ম এবং উষ্ণতামিতিক পদার্থ দিয়ে তৈরি করা হয়। উষ্ণতামিতিক ধর্মের উপর ডিপেন্ড করে উষ্ণতামিতিক পদার্থ দিয়ে থার্মোমিটার তৈরি করা হয়েছে। তোমরা পারদ থার্মোমিটারের কথা জানো। পারদ থার্মোমিটারে কিন্তু পারদ হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ। আর পারদ কিন্তু আমরা যখন আমাদের জ্বর মাপি, টেম্পারেচার মাপি, পারদের কিন্তু প্রসারণ ঘটে। দেখো তোমরা পারদ থার্মোমিটারে আমরা দেখি যে পারদটা কতটুকু উপরে উঠলো, এটা চেক করো না? ওটা হচ্ছে প্রসারণ। তাহলে আমরা যে থার্মোমিটারটা বানাই, সেই থার্মোমিটারে হচ্ছে উষ্ণতামিতি ধর্ম কি না হয়? উষ্ণতামিতি ধর্ম হচ্ছে পারদের প্রসারণ। আর উষ্ণতামিতি পদার্থ কি? উষ্ণতামিতি পদার্থ হচ্ছে পারদ। তাহলে এই পেজ থেকে আমাদের আর তেমন কিছু দেখার দরকার নেই, আমরা পরবর্তী পেজে চলে যাব। আচ্ছা, আমরা পরবর্তী পেজে, এই পেজ আমি কিছুই দাগাইনি, এখানে একটা কথা শুধু দাগানো আছে, তাপমাত্রা হচ্ছে পরিমাপযোগ্য রাশি। তাপমাত্রা কি বলতো? তাপমাত্রা হচ্ছে পরিমাপযোগ্য রাশি। এবার দেখো এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে আমাদের, যে যন্ত্র দ্বারা বস্তুর তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায়। নির্ভুলভাবে যে যন্ত্র দ্বারা পরিমাপ করা যায় তার নাম কি? তার নাম হচ্ছে তাপমান যন্ত্র বা থার্মোমিটার। এই থার্মোমিটার বিভিন্ন রকমের হতে পারে, উষ্ণতামিতিক পদার্থের উপর ডিপেন্ড করে এক এক রকম হতে পারে। আমরা এখানে দেখো কয়েকটা কথা বলা আছে। তাপমাত্রা পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্ম নিয়মিত পরিবর্তিত হয়, যে বিশেষ ধর্ম নিয়মিত পরিবর্তিত হচ্ছে সেটাই হচ্ছে তার উষ্ণতামিতি ধর্ম। উষ্ণতামিতি ধর্ম। আর যে পদার্থ দ্বারা তৈরি সেটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ। যেমন আমাদের পারদ থার্মোমিটারে পারদের ধর্মটা হচ্ছে প্রসারণ, এটা উষ্ণতামিতিক ধর্ম। আর পারদ হচ্ছে একটা উপাদান, এই পারদটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ। তাহলে পদার্থ আর ধর্ম দুটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, খেয়াল করে এখানে এই কথাগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা কিছু দেখবো না। তাপীয় সমতা, তাপীয় সমতা নিয়ে আমি একটু কথাবার্তা বলবো। আচ্ছা দেখো এখানে বলছে একাধিক বস্তু যদি তাপীয় ভাবে সংযুক্ত থাকে আর এদের মধ্যে যদি তাপমাত্রার কোনো আদান প্রদান না ঘটে, তাহলে ধরা হয় তারা তাপীয় সাম্যাবস্থায় আছে। আচ্ছা, শীতকালের ব্যাপারটা একটু খেয়াল করে দেখো। শীতকালে তোমার সাথে যে ঘুমায় তার পা যদি গরম হয় তখন তুমি তার সাথে পা লাগাও, তাই না? অর্থাৎ তোমার পা ঠান্ডা আর তার পা গরম, গরম পা থেকে তোমার পায়ে তাপমাত্রা ট্রান্সফার হয়, তাই না? কিন্তু এরকম যদি হয় যে তোমার পাও গরম তার পাও গরম, তাহলে দুই পা থেকে কিন্তু কারো মধ্যে কোনো তাপমাত্রা ট্রান্সফার হবে না। এরকম দুইটা পদার্থ যদি পাশাপাশি থাকে এবং তাদের মধ্যে যদি কোনো তাপমাত্রা আদান প্রদান না হয়, তাহলে আমরা ধরে নিতে পারি দুইটা পদার্থ সেম তাপমাত্রায় আছে। বুঝছো? তাহলে দুইটা একই রকমের তাপমাত্রা পাশাপাশি থাকলে কিন্তু তাপমাত্রার আদান প্রদান হবে না। একটা থাকতে হবে নিম্ন তাপমাত্রায়, আরেকটা থাকতে হবে উচ্চ তাপমাত্রায়। তখন উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপমাত্রা স্থানান্তর হবে। কিন্তু যদি স্থানান্তর না হয়, দুইটাই তাপমাত্রা সেম সেম থাকে, কেউ কারো কাছ থেকে নেও না দেও না, এরকম অবস্থাকে বলা হয় তাপীয় সমতা। এরকম অবস্থাকে কি বলা হয় বলতো? তাপীয় সমতায় আছে। আর এইটাই হচ্ছে তাপগতিবিদ্যার ০তম সূত্র। তাহলে
ষোলতম সূত্র বা জেরোথ লতে কি বলা হয়েছে, এখানে কোনো তাপমাত্রার আদান প্রদান হয় না, তাপের আদান প্রদান হয় না, মূলত বুঝছো, তাপমাত্রা না, তাপের আদান প্রদান হয় না। তাহলে আমরা কি দেখলাম, শূন্যতম সূত্রের মধ্যে তাপের কোনো আদান প্রদান হচ্ছে না। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা আরেকটু সুন্দর করে দেওয়া আছে, দেখো, যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, আমরা তিনটা বস্তু নিব, ধরো এ হচ্ছে একটা বস্তু, বি হচ্ছে একটা বস্তু, সি হচ্ছে আরেকটা বস্তু। এখন এ সি এর সাথে তাপীয় সমতায় আছে এবং বি সি এর সাথে তাপীয় সমতায় আছে। যদি এও সি এর সাথে তাপীয় সমতায় থাকে, বিও সি এর সাথে তাপীয় সমতায় থাকে, তাহলে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু বি, এ বিও তাপীয় সমতায় আছে। দেখো কথাটা, এখন যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে, অর্থাৎ এ আর বি হচ্ছে দুইটা বস্তু, এখানে আমাদের তৃতীয় বস্তু হচ্ছে সি, এ আর বি যদি সি এর সাথে তাপীয় সমতায় থাকে, তাহলে আমরা কি বলতে পারি, প্রথমোক্ত দুটি বস্তু পরস্পরের সাথে তাপীয় সমতায় আছে, অর্থাৎ এ আর বি পরস্পর কি আছে, এ আর বি পরস্পর তাপীয় সমতায় আছে। ব্যাপারটা ক্লিয়ার না? এটা হচ্ছে তিনটা বস্তুর মধ্যে প্রথম দুইটা বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে, তাহলে আমরা ধরতে পারি প্রথম দুইটা বস্তু পরস্পর তাপীয় সমতায় আছে। এটা হচ্ছে আমাদের তোমার ষোলতম সূত্র। আর ষোলতম সূত্র দিয়েছে আর এস ফাউলার। ফাউলার হচ্ছে ফাও সূত্র দিয়েছে, ফাও মানে শূন্য, তাই না? আমরা বলি না ফাও ফাও কাজ করো, ফাও ফাও নিতে আসছো, মানে কোনো কাজ না করে কিছু নিতে আসাকে ফাও ফাও বলা হয়। তার মানে হচ্ছে এখানে আমাদের ফাউলার কি দিয়েছে, শূন্যতম সূত্র দিয়েছে। তাহলে ফাউলার শূন্যতম সূত্র দিয়েছে। এইটুকু ক্লিয়ার না আমরা সবাই? দেখো তো একটু, এইটুকু ক্লিয়ার আশা করি, তাই না? এরপরে দেখো আমাদের এখানে কি বলছে, প্রতিটি বস্তুর একটি ধর্ম আছে, যা বস্তুর সঙ্গে সমান হলে দুটি বস্তু পরস্পর তাপীয় সমতা থাকে, এগুলোই বলছে, আমরা একটু আগে যেটা বললাম আর কি। এই ধর্মটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার উপর ভিত্তি করে আমাদের থার্মোমিটার তৈরি করা হয়েছে। তাহলে থার্মোমিটার কি তাপমাত্রার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে না তাপের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? একটু কমেন্ট করে জানাতে হবে। আমাদের থার্মোমিটারটা কিসের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে বলো তো? থার্মোমিটারটা তৈরি করা হয়েছে আমাদের তাপমাত্রার উপর, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা আর কিছু দেখবো না। তারপরে তাপমাত্রার ধারণা, আমাদের এখানে একটা কথা লেখা আছে, এগুলো যদিও রিডিং করতে পারো তুমি, এখান থেকে আসার মতো কিছু দেখছি না। তাপমাত্রা হচ্ছে বস্তু তাপীয় অবস্থা, যা ওই বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে, তাপ প্রবাহের অভিমুখ নির্ধারণ করে। মানে তাপমাত্রা মূলত বস্তুর তাপীয় অবস্থা। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। ওকে, দেখো আমাদের এখানে পারদ থার্মোমিটার নিয়ে কিছু কথা বলা আছে, তুমি একটা রিডিং করতে পারো। প্লাটিনাম রোধ থার্মোমিটার নিয়ে কিছু কথা বলা আছে, এগুলো তুমি একবার একটু রিডিং করতে পারো। তারপরে বিকিরণ পাইরোমিটারের কথা বলা আছে, সূর্যের তাপমাত্রা পাইরোমিটারের সাহায্যে নির্ণয় করা যায়। পাইরোমিটার অনেক বেশি তাপমাত্রার জিনিসপত্র নির্ণয় করার জন্য লাগে। আমাদের বডিতে তাপমাত্রা কতটুকু থার্মোমিটার দিয়ে নির্ণয় করা যায়? আমাদের ফারেনহাইট স্কেলে থাকে, তাই না? পারদ থার্মোমিটারটা ফারেনহাইট স্কেলে কাটা থাকে। আমাদের দেহের নর্মাল টেম্পারেচার কত? 98.4 ফারেনহাইট। অর্থাৎ আমরা 98.4 ফারেনহাইট থেকে আমরা 110 পর্যন্ত সর্বোচ্চ মাপতে পারি। আমরা বলি যে 99 জ্বর বা 100 জ্বর, 101 জ্বর, এরকম করে 110 পর্যন্ত সর্বোচ্চ আমাদের টেম্পারেচার যেতে পারে। 110 এর পরে গেলে তুমি নাই, বুঝছো? তুমি আর আমি কেউ নাই হয়ে যাবো। এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে থার্মোমিটার, পারদ থার্মোমিটার দিয়ে আমরা 110 পর্যন্ত মাপতে পারতেছি। কিন্তু অনেক বেশি তাপমাত্রা যদি মাপতে হয়, আমাদের অনেক তীব্র তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা, তখন কিন্তু আমরা থার্মোমিটার হেল্প নিব না। তখন আমরা কিসের হেল্প নিব? তখন আমরা পাইরোমিটারের হেল্প নিব, ঠিক আছে? তাহলে পাইরোমিটারের সাহায্যে 500 ডিগ্রি সেলসিয়াস বা এর চাইতেও বেশি তাপমাত্রা নির্ণয় করা যায়। পাইরোমিটারের সাহায্যে 500 ডিগ্রি সেলসিয়াস বা এর চাইতেও বেশি তাপমাত্রা নির্ণয় করা যায়। তাহলে অধিক তাপমাত্রা বা অত্যাধিক তাপমাত্রা বা সূর্যের তাপমাত্রা নির্ণয়ের জন্য আমরা কোন ধরনের থার্মোমিটার ব্যবহার করি বলতো? আমরা পাইরোমিটার ব্যবহার করি। ওকে, তাহলে এখানে আর কিছু দেখবো না। তারপরে দেখো আমাদের তাপমাত্রা বিভিন্ন স্কেলের কথা বলা আছে, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। আমরা এখানে একটা কমন সূত্র দেখতে পাচ্ছি, যে সূত্রের মধ্যে তুমি সেলসিয়াস স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের একটা সম্পর্ক দেখতে পাচ্ছ, এবং আমরা ফারেনহাইট স্কেলের সাথে কেলভিন স্কেলের বা সেলসিয়াসের সাথে কেলভিনের বা ফারেনহাইটের সাথে কেলভিনের বা তোমার হচ্ছে কেলভিনের সাথে ফারেনহাইটের, মানে এরকম একটু কমন সূত্র দেখতে পাচ্ছি না? এই সূত্রটা অনেক সুন্দর করে তোমাদের পড়ে ফেলতে হবে। C/5 = 8 - 32/9 = K - 273/5, ঠিক আছে? এই যে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, এই সাইডের এই মানগুলো একটু আমরা খেয়াল রাখবো। ওকে, এখানে আমি একটা কথা বলে রাখছি, দেখো -40 ডিগ্রি সেলসিয়াস এবং -40 ডিগ্রি ফারেনহাইটে আমাদের সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল সমান তাপমাত্রা দেয়, একই পার্ট দেয়, ঠিক আছে? একই পার্ট দেয়। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল কত ডিগ্রিতে একই পার্ট দেয়? -40 ডিগ্রিতে, ঠিক আছে? এরপর আমরা যদি বলি যে আমাদের এখন তো আমরা দেখলাম সেলসিয়াস আর ফারেনহাইটের সাথে সম্পর্ক, আমি যদি তোমাকে বলি যে ফারেনহাইটের সাথে কেলভিনের সম্পর্কটা কিরকম, ফারেনহাইটের সাথে কেলভিনের মানে কত তোমার হচ্ছে ডিগ্রিতে তোমার ফারেনহাইট আর কেলভিন সমান দেয়,
সেটা হচ্ছে আমাদের 574.25 তোমার ফারেনহাইট, আর হচ্ছে 574.25 কেলভিন। এই মানের ভিতরে আমাদের ফারেনহাইট এবং কেলভিন সমান দেয়, আর এই -40°তে ফারেনহাইট এবং তোমার সেলসিয়াস সমান দেয়। তাহলে এই দুটা জিনিস আমরা একটু জেনে রাখলাম। এখান থেকে আমাদের কিছু দেখার দরকার নেই, আমরা নিচে চলে যাচ্ছি। দেখো এই জায়গায় কিছু কথা আমি লিখে রাখছি। দেখো আমাদের বিভিন্ন স্কেল আছে, হ্যাঁ, স্কেলের মধ্যে আমাদের কিছু ব্যবধান আছে, মৌলিক ব্যবধান আছে। আমরা স্কেলের ঊর্ধ্ববিন্দু আর নিম্নবিন্দুর কথা জানি। নিম্নবিন্দুর নাম হচ্ছে বরফ বিন্দু। নিম্নবিন্দুর নাম কি বিন্দু বলো তো? নিম্নবিন্দুর নাম হচ্ছে বরফ বিন্দু। আর ঊর্ধ্ববিন্দুর নাম কি? ঊর্ধ্ববিন্দুর নাম হচ্ছে স্টিম বিন্দু। এখন স্টিম বিন্দুটা হচ্ছে সর্বোচ্চ, হ্যাঁ, সর্বোচ্চ মান, আর নিম্নবিন্দু বরফ বিন্দু হচ্ছে সর্বনিম্ন মান। এখন সর্বনিম্ন মান আর উচ্চ মানের মধ্যে ডিফারেন্স কতটুকু, পার্থক্য কতটুকু, এটাকে মৌলিক ব্যবধান বলে। আমরা দেখতে পাচ্ছি সেলসিয়াস স্কেলের সর্বোচ্চ মান হচ্ছে 100°C। আমরা 100°C পানি তাপমাত্রা, ফুটন্ত পানি তাপমাত্রা মাপি না 100°C সেলসিয়াস স্কেলে। আর সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন মান হচ্ছে 0°C। তাহলে 0° আর 100°র মধ্যে পার্থক্য কত, ব্যবধান কত আমাদের? 100। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফারেনহাইট। ফারেনহাইটের সর্বনিম্ন মান হচ্ছে 32° ফারেনহাইট এবং সর্বোচ্চ মান হচ্ছে 212° ফারেনহাইট। তাহলে ফারেনহাইট স্কেলের পার্থক্য কত? বিয়োগ করে দাও, বিয়োগ করলে তোমরা 180 পেয়ে যাবা। ক্যালভিনের সর্বোচ্চ মান হচ্ছে 373° আর সর্বনিম্ন মান হচ্ছে 273°। বিয়োগ করে দাও, তাহলে তোমরা 100 পেয়ে যাবা। তাহলে আমাদের স্কেলগুলোর নাম জানতে হবে। প্রথমে আমাদের কয়টা স্কেলের নাম দেখলাম? আমরা 3টে স্কেলের নাম দেখলাম। এই স্কেলের মধ্যে সর্বনিম্ন বিন্দু কোনটা, সর্বোচ্চ বিন্দু কোনটা, বা বরফ বিন্দু কোনটা, বা স্টিম বিন্দু কোনটা, এই দুটা বিন্দুর মান জানতে হবে। মান জানার পর আমাদের কি করতে হবে বলো তো? মান জানার পর এই দুটা মান বিয়োগ করে দিতে হবে, তাহলে তুমি ব্যবধানটা পেয়ে যাবে। এই ব্যবধানটা কিন্তু মাস্ট আমাদের জানা দরকার। ওকে, এখান থেকে আর কিছু না। তারপরে চলে যাবো নিচের দিকে। আমরা এই যে নিম্ন স্থিরাঙ্ক মানে পানি নিম্ন স্থিরাঙ্কে বরফ হয়ে যায়, ঊর্ধ্ব স্থিরাঙ্কে পানি হচ্ছে বাষ্পে পরিণত হয়। এখান থেকে তুমি বাদ বাকি জিনিসগুলো একবার রিডিং দিতে পারো। এখান থেকে আসার মতো তেমন কিছু না, আমি যে পার্থক্য এগুলো সব বলে দিচ্ছি। দেখো বরফ বিন্দু বা নিম্ন বিন্দু হচ্ছে ফারেনহাইট স্কেলের 32, ঊর্ধ্ব বিন্দু বা হচ্ছে স্টিম বিন্দু হচ্ছে 212। তাহলে 32 আর 212 বিয়োগ করলে কত হয়? 180 হয় না? 180 হয়। তাহলে এই জিনিসগুলো পারবা না তোমরা? আশা করি তোমরা এই জিনিসগুলো পেরে যাবা। তাহলে এখান থেকে আর কিছু দেখার দরকার নেই। এখানে আমি কয়েকটা কথা লিখে রাখছি। দেখো আমাদের প্লাটিনাম বা রোদ থার্মোমিটার আছে, আমাদের থার্মোকাপল বা তাপ তড়িৎ আছে, এবং পাইরোমিটার আছে। আমরা প্লাটিনাম বা রোদ থার্মোমিটার উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে তোমার প্লাটিনাম রোধের, আর উষ্ণতামিতিক পদার্থ হচ্ছে প্লাটিনামের। আর আমাদের থার্মোকাপল বা তাপ তড়িতের উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে তাপীয় তড়িৎচালক শক্তি, আর উষ্ণতামিতিক পদার্থ হচ্ছে দুটি থার্মোকাপল যুগল। দেখো কাপল, কাপল মানে কি বলতো? কাপল মানে কি যুগল না? কাপল মানে হচ্ছে যুগল। দেখো এখানে যুগল কথাটা আছে। কাপল মানে হচ্ছে যুগল বা জোড়া, ওইখানেও জোড়া কথাটা আছে। পাইরোমিটার, এটা বিকিরণ ধর্মকে কাজে লাগিয়ে কাজ করা হয়। পাইরোমিটারের সাহায্যে আমরা দেখেছি যে 500°C এর বেশি তাপমাত্রা মাপা যায়। সূর্যের তাপমাত্রা আমরা পাইরোমিটারের সাহায্যে নির্ণয় করতে পারি। তাহলে এইটুকু ক্লিয়ার না সবাই? দেখো তো, আশা করি এইটুকু তোমরা ক্লিয়ার। এরপর আমরা চলে যাচ্ছি, এখানে কথাগুলো বলা হয়ে গেছে একবার, এগুলো সবই আমি তোমাদের এতক্ষণ বললাম। আবার এই পেজটা রিপিট হয়েছে। এই যে তোমার হচ্ছে এবার আসো আমাদের ফারেনহাইট, আমরা যে থার্মোমিটারটা ব্যবহার করি সেই থার্মোমিটারে আসলে কোন স্কেল থাকে? আমরা যে থার্মোমিটারটা ব্যবহার করি সেই থার্মোমিটারে কিন্তু ফারেনহাইট স্কেল থাকে, তাই না? তাহলে আমাদের থার্মোমিটারটা, আমাদের দেহের তাপমাত্রা নির্ণয়ের থার্মোমিটারটা কি থার্মোমিটার? আমাদের ফারেনহাইট থার্মোমিটার। বুঝছো? ফারেনহাইট থার্মোমিটার দ্বারা মানব দেহের তাপমাত্রা বা জ্বর পরিমাপ করা হয়। এই যে জ্বর পরিমাপের যে থার্মোমিটার, এই থার্মোমিটারে 95 থেকে 110 পর্যন্ত মাপা হয়। তাহলে তোমার বডি বা আমার বডির সর্বোচ্চ তাপমাত্রা কত মাপা যাবে? 110° পর্যন্ত মাপা যাবে। যখন আমি তোমার ইন্টারমিডিয়েটে ছিলাম না, ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ারে তোমার হচ্ছে আমার প্রচুর পরিমাণে জ্বর হয়েছিল। আমার তোমার জ্বরে অনেক অবস্থা খারাপ হয়ে যেত। আমি শুকিয়ে গেছিলাম, একদম 55 হয়ে গেছিলাম, 49 কেজি হয়ে গেছিলাম। 56 বা 55 থেকে 49 কেজি হয়ে গেছিলাম, একদমই চিকন হয়ে গেছিলাম। রাত 10টা বাজে আমার জ্বর আসতো প্রতিদিন। এর জন্য আমি কি করতাম? সন্ধ্যার সময় পড়াশোনা শেষ করে রাখতাম। রাত 10টা বাজে আমি জানি যে আমার জ্বর আসবে, আর জ্বর আসলে আমাকে শোয়াই দিত, আর অনেক পানি পিপাসা পাইতো। তখন 7°, 8° পর্যন্ত জ্বর হয়ে যেত। তখন আমার কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা, আমার মনে আছে আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার 8 পাইছিলাম প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষাতে। পরে আমার আব্বুকে ডাকায় নিয়ে সাইন নিছিল যে MA পাস করবে না ফেল করবে, কোনো সিস্টেম নাই, কিছু পারে না। আচ্ছা, সেই মেয়ে কিন্তু ডাক্তার হয়ে গেছে আল্লাহর রহমতে। তো ওরকম তোমরাও যারা কলেজে খারাপ করো বা কলেজে খারাপ করছো বা এখন এক্সামে খারাপ করো, তার টেনশনে কিছু নাই। আল্লাহ ভরসা, তুমি তোমার জায়গা থেকে তোমার বেসিক ঠিক রাখো, ভালো করে পড়াশোনা করো, যেই জিনিসগুলো পরীক্ষা আসবে সেগুলো পড়ো। তোমাদের আমি বারবার একটা কথা বলি, দেখো আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে যেই টপিকগুলো থেকে কোশ্চেন আসে, তোমার সেই টপিকগুলো থেকেই পড়তে হবে, সেই টপিকগুলো অ্যানালাইসিস করেই পড়তে হবে।
এখন কোচিং এ ভালো মার্ক পাওয়ার জন্য কোচিং থেকে কিছু বই দিবে, সেই বইগুলোই তুমি পড়ে যাচ্ছ। কোচিং থেকে অনেক প্র্যাকটিস বুকও দিবে, সেই প্র্যাকটিস বুক থেকে কোচিং এক্সামে তোমার মার্ক কমন পড়ে, বুঝছো? ওরা ওই প্র্যাকটিস বুক থেকেই কোশ্চেন করে যাতে তোমার প্র্যাকটিস বুকটাই পড়ো। কিন্তু পরীক্ষায় দেখবো অনেকে 90-95 পাবে, সেই 90-95 আলারা কিন্তু অনেকে চান্স পাবে না। তার কারণ কি, তারা ওই প্র্যাকটিস বুক গুলা পড়তে যে অনুশীলনী যে এমসিকিউ গুলো আছে সেটা তারা পড়তে পারে না। আমার ক্ষেত্রে এটা হয়েছিল, আমি কি করতাম, পরীক্ষায় 90-95 পাওয়ার জন্য যে কোচিং এর যে প্র্যাকটিস বুক ছিল সেই প্র্যাকটিস বুক গুলা মুখস্থ করে যেতাম। তো আলটিমেটলি পরীক্ষার আগের দিনকে হয়েছে আমি দেখি যে আমার অনুশীলনীর মানে বিভিন্ন রাইটারের অনুশীলনীর পেছনের এমসিকিউ গুলা পড়াই হয় নাই। তারপরে আমি ওই পড়তে পড়তে রাস্তা দিয়ে যাইতে যাইতে পড়ছিলাম, এমন অবস্থা আমার শেষ মুহূর্তে বমি চলে আসতেছিল এই টেনশনে যে আমি পেছনের অনুশীলনের এমসিকিউ গুলা মানে হাজারি স্যার, ইসাক স্যার, কবির স্যার, তারপরে হচ্ছে সঞ্জিত স্যার, তপন স্যার, ওনাদের অনুশীলনের এমসিকিউ গুলা সলভ করা হয়নি আমার। তখন এগুলো আমি এক রাতের ভিতরে সলভ করছি, 1 রাত বা 2 রাতের ভিতরে। আবার রাস্তা দিয়ে যাচ্ছিলাম গাড়িতে, আমার এই কথাই মাথায় আসতেছিল, যদি অনুশীলনী সব চলে আসে আমি যদি না পারি তাহলে আমার কি হবে, বমি চলে আসতেছিল আমার এগুলা চিন্তা করতে করতে। তাই তোমাদের প্রথম কাজটা কি বলতো? প্রথম কাজটা হচ্ছে আমি যে দাগানো বইগুলো দেই, তুমি দাগানো বইটা রিডিং পড়বা, রিডিং পড়ে দাগানো বই দাগানো লাইনগুলো মুখস্থ করে ফেলবা, বুঝে বুঝে, আমি তো বুঝাই দিচ্ছি তাই না? এই দাগানো লাইনগুলো রিডিং পড়বা এবং এই চ্যাপ্টারের অনুশীলনী এমসিকিউ সলভ করবা। হাজারি তোমার হচ্ছে ইসাক স্যার শেষ করে পারলে তপন স্যারটাও করবা ফিজিক্সের ক্ষেত্রে, হাজারি স্যার শেষ করে পারলে কবির স্যার আর হচ্ছে সঞ্জিত স্যারও পড়বা। এগুলো পড়ে রাখো একবার করে, তারপরে আমি আবার সলভ করাই দিবো, বুঝছো? এই যে বইয়ের ঝামেলা যাচ্ছে, জারিফুল এখন যাচ্ছে আবার বই এনে প্যাকেট করতে, একটু ঝামেলা যাচ্ছে আমাদের। এই ঝামেলার পরে ইনশাল্লাহ আমি সুন্দর করে তোমাদের অনুশীলনী এমসিকিউ আমিও সলভ করাই দিব। কিন্তু তোমরা প্রতিদিন একবার করে করে রাখো আগে, হ্যাঁ, অ্যান্সার গুলো শুধু পড়ে রাখো, তাহলেও কাজে দিবে। যাই হোক, আমি যে কথাতে যাচ্ছিলাম, আমাদের দেহের তাপমাত্রা মাপা হয় কত পর্যন্ত? 110 পর্যন্ত পরিমাপ করা হয়। একে ডাক্তারি থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটার বলে। একে কি থার্মোমিটার বলে বলতো? একে ডাক্তারি থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটার বলে। এই থার্মোমিটার দিয়ে দেহের সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়, এর জন্য একে চরম থার্মোমিটার বলা হয়। তাহলে আমরা যে দেহের তাপমাত্রা পরিমাপ করি সেই থার্মোমিটারের নাম কি? আমরা দেহের যে তাপমাত্রা পরিমাপ করি সেই থার্মোমিটারের নাম হচ্ছে চরম থার্মোমিটার, ঠিক আছে? ওকে, ওই যে একজন বলতেছো যে কি পড়তে পড়তে তোমাদের জীবন শেষ, ডাইজেস্ট বা কি যেন বললা। আসলে মেন বইয়ের বাইরে কোনো কথা নাই ভাই, মেন বই পড়ে পোলাপান চান্স পাবে। ডাইজেস্টে আমি দেখছি, আমার কাছে সব বই আছে, যত কোচিং বা যত যা বলো সব জায়গার বই আমার কাছে আছে, আমি সবগুলো খুলে খুলে দেখি এবং দেখা যায় যে অনেক সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে, বইগুলো অনেক সুন্দর বলতে হবে, কিন্তু ওই বই পড়ার সময় তোমার এখন নাই। হ্যাঁ, ওই বই পড়তে গেলে ওই বইতে অনেক বিভিন্ন রাইটারের ইনফরমেশন সব একত্রে করে দেওয়া, এত ইনফরমেশন লাগে না মেডিকেলে চান্স পাওয়ার জন্য। মেডিকেলে চান্স পাওয়ার জন্য তুমি একটা রাইটার খুব ভালো করে পড়ো, আর আমি তো তোমাদের দিচ্ছি এক্সট্রা ইনফরমেশন অনেক কিছু দিচ্ছি না, ওগুলো তুমি পড়ে ফেলো। আর হচ্ছে রিভিশন দাও খুব বেশি, যার যত রিভিশন বেশি, তুমি ধরো অনেক বেশি পড়তে যে তুমি 2বার রিভিশন দিতে পারলা, আরেকজন অনেক বেশি না পড়ে আমি যা দাগাই দিছি এগুলা পড়ে বা আমি যেই পদ্ধতিটা বললাম সেই পদ্ধতি ফলো করে সে 5বার রিভিশন দিছে এবং তার এই পড়াগুলো খুব মনে আছে। আর তুমি যে 2বার পড়ছো, অনেক ইনফরমেশন পড়তে যায়, তুমি 2বারে বেশি রিভিশন দিতে পারো না, আলটিমেটলি তোমার কিছুই মনে নাই। তাহলে লাভ হইলো কিছু? তাহলে কিন্তু লাভ হইলো না। তোমাদের ভালো পথ দেখাচ্ছি, এই পথে আগাও, তারপরে বাকিটা আল্লাহ ভরসা। তোমার হাতে সময় 3 মাস, 3 মাসে যদি তুমি 3 বছরের পড়া পড়তে যাও, তুমি কি মনে রাখতে পারবা? তোমার তো আসলে পড়তে খালি পড়লা উপন্যাসের মতো এরকম না, বিষয়টা পড়ে মনে রাখতে হবে, রিভিশন দিতে হবে, এক্সাম হল পর্যন্ত সেটা নিয়ে যেতে হবে, পরীক্ষার হলে সেটা ঢালতে হবে, তারপরে তোমার চান্স হবে। আর তুমি যদি খালি খাইতেই থাকো তুমি তো ঢালতে পারবে না কিছু, বুঝছো? কমন সেন্স দিয়ে মাথা খাটাও, বুঝছো? এখানে আর কিছু না, আমাদের দেখো এখানে কতগুলো সংজ্ঞা আছে, আমরা এই সংজ্ঞাগুলোর হচ্ছে তোমার ইয়া সহ পড়বো, মানে ইংরেজি টার্ম সহ পড়বো। এখানে তৈধবিন্দু মানে ট্রিপল পয়েন্ট, যে নির্দিষ্ট চাপে, যে একটি নির্দিষ্ট চাপে যেই তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, তরল এবং বায়বীয় 3 অবস্থায় থাকে। মানে একটা পদার্থ, কিছু পরিমাণ কঠিন আছে, মানে ধরো একটা বরফ, হ্যাঁ, একটা বরফের কথা চিন্তা করো, একটা বরফের অর্ধেক পার্ট হচ্ছে কঠিন, কিছু পার্ট গলে যাচ্ছে, গলে যে এই জায়গায় যে কিছু বাষ্প হয়ে যাচ্ছে। কেমন একটা পরিস্থিতি যে তোমার সামনে একটা প্লেটের ভিতরে তুমি রাখছো, ধরো সেই প্লেটের মধ্যে একটা বরফের অর্ধেক পার্ট আছে বরফ, আর কিছু পার্ট গলে যাচ্ছে এবং এটা আস্তে আস্তে সামনের দিকে যে বাষ্প হয়ে যাচ্ছে। তাহলে একই জায়গার মধ্যে তুমি 3টা অবস্থা দেখতে পাচ্ছ না? এই 3টা অবস্থা হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা। এটাকেই বলা হয় তৈধবিন্দু। এটাকে কি বলা হয় বলো তো? তৈধবিন্দু। পানির তৈধবিন্দুতে চাপ কতটুকু লাগবে? পানির তৈধবিন্দুতে চাপ লাগবে 4.58 মিলিমিটার চাপ। পানির তৈধবিন্দুতে চাপ কতটুকু লাগবে? পানির তৈধবিন্দুতে চাপ লাগবে 5.58 মিলিমিটার পারদস্তম্ভ চাপ। এই চাপের মধ্যে আমাদের পানি, বরফ, পানি, তরল, জলীয় বাষ্প এই 3টা অবস্থায় থাকবে। পানি মানে তো লিকুইড, তাই না? তরল। আর বরফ মানে তো কঠিন,
আর আমাদের জলীয় বাষ্প এটা হচ্ছে তিনটা হচ্ছে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। আমাদের পানির তৈধবিন্দুর মান কত? 273.16 কেলভিন। পানির তৈধবিন্দুর মান কত বলো তো? পানির তৈধবিন্দুর মান হচ্ছে 273.16 কেলভিন। আর কেলভিন তাপমাত্রা বা তাপমাত্রা পরিমাপের এসআই এককের নাম কি? তাপমাত্রা পরিমাপের এসআই এককের নাম হচ্ছে কেলভিন, ঠিক আছে? পানির তৈধবিন্দুর তাপমাত্রার এত অংশকে 1 কেলভিন বলে। এটা একবার পড়ে নিবা তোমরা। তারপর পরম স্কেল, এই স্কেল সম্পর্কে একবার রিডিং দিতে পারো। একে তাপমাত্রা পরম স্কেল বলা হয়। আমাদের যে স্কেল পদার্থের প্রকৃতি বা ধর্মের উপর নির্ভরশীল নয়, কেবল তাপমাত্রার উপর নির্ভরশীল, যারা তাপমাত্রার উপর নির্ভরশীল যে স্কেল, সেটাকে তাপমাত্রার পরম স্কেল বলা হয়, বুঝছো? তারপরে আন্তর্জাতিক স্কেল সম্পর্কে একটা রিডিং দিলে এখান থেকে তেমন কিছু না। চলো এবার আমরা একটা গুরুত্বপূর্ণ ছক পড়ি। এই ছকটা তোমাদের মনে রাখতে একটু কষ্ট হয়, আমি তোমাদের মনে রাখাই দিচ্ছি। দেখো, নিয়নের তৈধবিন্দু হচ্ছে 24 সামথিং। আচ্ছা, অক্সিজেনের তৈধবিন্দু 54 সামথিং। আর্গনের তৈধবিন্দু হচ্ছে 83 সামথিং। আচ্ছা, নিয়ন অক্সিজেন আর্গন 24, 54, 84। আমার সাথে বলো তো, নিয়ন অক্সিজেন আর্গন 24, 54, 84। 83 কে 84 করে দিচ্ছি, সমস্যা নাই তো? সমস্যা আছে? এখানে কোনো 84 এলা মান আছে? 84 এলা মান নাই। এই বক্স থেকে যখন কোশ্চেন করা হবে তখন এই বক্স থেকেই 4টা অপশন নেওয়া হবে। হ্যাঁ, টিচারের মাথার ভিতরে অপশন খেলে না তখন। একটা টিচার ডাক্তার তো, যে ওই কোশ্চেন গুলো করেন, উনি একজন ডাক্তার। তো ডাক্তারের ক্ষেত্রে দেখা যায় যে ওনাদের মাথায় এত কিছু অপশন বানানোর কথা মাথায় থাকে না। এখানে অনেকগুলো ঘুরে না পিছনে অপশন আছে, সেখান থেকে একটা তুলে দিয়ে দিবে, বুঝছো? তাই তুমি মনে রাখবা 24, 54, 84। 24, 54, 84, 83.80 কে 84 বলা যায়, সমস্যা নাই। তাহলে নিয়ন অক্সিজেন আর্গন 24, 54, 84। 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 ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি, আমাদের নিচের দিকে যাই, চলো নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অ্যালুমিনিয়াম, দস্তা আর টিন। দেখো এই মানগুলো বড় বড়। হ্যাঁ, অ্যালুমিনিয়াম, দস্তা, টিন মানগুলো মোটামুটি মাঝারি সাইজের, তাই না? একটা হচ্ছে 500, 600, 900। সামথিং সামথিং পড়া দরকার নেই, তুমি সহজ ভাষায় পড়ো। 500, 600, 900 এই তিনটা মনে রাখবো আমরা। টিনাকে 10টি আলু দাও। টিনা আছে এখানে? টিনাকে 10টি আলু দাও। তোমরা একটু বলো তো, কোন মুভিতে রানী মুখার্জির নাম টিনা ছিল? দেখি পারো কিনা। টিনাকে 10টি আলু দাও। টিনাকে 10টি আলু দাও। 500, 600, 900। টিনাকে 10টি আলু দাও। টিনা দিয়ে হচ্ছে টিন হচ্ছে 500 সামথিং। আর 10টি দিয়ে দস্তা 600 সামথিং। আলু দিয়ে অ্যালুমিনিয়াম 900 সামথিং। তাহলে এগুলা হচ্ছে হিমাঙ্ক। হ্যাঁ, নিচের গুলা হিমাঙ্ক। তামা থেকে শুরু করে তামা, সোনা, রূপা আর অ্যালুমিনিয়াম, দস্তা, টিন এগুলো সব ধাতু, তাই না? দেখো, তামা, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম, দস্তা এগুলো সব ধাতু না, এগুলো সব হিমাঙ্ক। তাহলে ধাতুগুলা হচ্ছে হিমাঙ্ক। ওকে, লাস্টে তিনটা আমরা মনে রাখলাম। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে পারদ আর হচ্ছে পানি। তো এমনি পারবা, পানি 273, পারদ হচ্ছে 200 সামথিং। 2, 3, 4। দেখো, পারদটা একদম সহজ, পারদটা আরো সহজ। 2, 3, 4, 2, 3, 4, 2, 3, 4। একটা ছোট বাচ্চারা যদি বলি যে 2, 3, 4 পড়ো, সে 2, 3, 4 বলে দিতে পারবে। তাহলে পারদ হচ্ছে 2, 3, 4। আর পানি পারদের মতোই 200 সামথিং। পানিটা তোমরা পারো 273। ওকে, তারপর আমরা দেখি তামা, সোনা। তামাতে দেখো 1, 3, 5, 7, 5, 7 মানে 57। আর সোনাতে হচ্ছে 1, 3, 3, 7, 37। তুমি এত কিছু মাথায় রাখবা না, তুমি মাথায় রাখবা হচ্ছে তামাতে 57, সোনাতে 37। তামাতে 57 আছে, সোনাতে 37 আছে। ওকে, তারপরে আমাদের আর কি বাকি আছে? আমাদের হচ্ছে রূপা বাকি আছে। রূপা একদমই সহজ, 1, 2, 3, 4। রূপা একদমই সহজ, 1, 2, 3, 4। দেখো, রূপা 1, 2, 3, 4। রূপার ভিতরে পা আছে, পা দিয়ে পারদ হয়। পা দিয়ে কি হয়? পারদ হয়। পারদের ক্ষেত্রে মনে রাখবা 2, 3, 4। দেখো, রূপা 1, 2, 3, 4। আর রূপার পা দিয়ে পারদ 2, 3, 4। পারদে 1 কম, তাই না? দেখছো? তাহলে রূপা 1, 2, 3, 4 আর পারদ 2, 3, 4। চলো আমরা একটু আবার রিভিশন দিয়ে ফেলি। আমাদের প্রথমে আমরা দেখেছি নিয়ন অক্সিজেন আর্গন 24, 54, 84। নিয়ন অক্সিজেন আর্গন 24, 54, 84। নিয়ন অক্সিজেন আর্গন যদি 24, 54, 84 হয়, পারদ আমরা দেখছি 2, 3, 4। পারদের সাথে পানি হচ্ছে 273.16। আর তামা সোনার মাঝখানে একটাতে আছে 57, একটাতে আছে 37। সোনাতে 37, তামাতে 57। 1357, 1337। রূপা 1, 2, 3, 4। রূপার মধ্যে পা আছে, পা দিয়ে পারদ হচ্ছে 2, 3, 4। তারপর আমরা দেখতে পাচ্ছি লাস্টে কি আছে? অ্যালুমিনিয়াম, দস্তা, টিন। এটা মনে রাখবো। টিনাকে 10টি আলো যাও। টিনা দিয়ে হচ্ছে টিন 500। 10টি হচ্ছে দস্তা 600। আলু দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম 900।
আচ্ছা আমি যে তোমাকে এখন প্রশ্ন করি পারদ কত, আমাকে অ্যান্সার দাও, কেউ দেখবা না। পারদ কত? পারদ, পারদ 2 3 4। তাহলে রূপা কত? রূপা 1 2 3 4। পানি কত? পারদ 216, তাহলে পানিও 216, 273.16। আচ্ছা আমাকে বলো তো, নিয়ন আর্গন অক্সিজেন ছিল তাই না? নিয়ন অক্সিজেন আর্গন, নিয়ন অক্সিজেন আর্গন 24 54 84। নিয়ন অক্সিজেন আর্গন 24 54 84। ওকে, তারপর কি ছিল? টিনাকে 10টি আলো দাও। টিন কত? টিন হচ্ছে 500 সামথিং, 505 কিছু একটা ছিল। টিনাকে 10টি, 10টা, 10টা হচ্ছে 692 সামথিং, 600 সামথিং ছিল। আলো দিয়ে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম 900 সামথিং ছিল। দেখো তো পারছো না? এই ছক মুখস্থ না তোমার? দেখো তো এই ছক নিয়ে কি আর কোনো কষ্ট হবে তোমার? এই ছক কিন্তু আশা করি আমাদের মুখস্থ। ডান, একদম যার যার মুখস্থ সে ডান লেখো তো কমেন্টে। ওকে, এখান থেকে আর কিছু দেখবো না আমরা। এখানে একটা কথা আছে, দেখো কোন তাপমাত্রায় হচ্ছে আমাদের সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল সমান পার দেয়, একই পার দেয়, -40 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এই যে এখানে দেওয়া আছে দেখো 40 ডিগ্রি সেলসিয়াস আর 40 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আর কিছু লাগবে না আমাদের। দাগানো লাইনগুলো একটু দেখতে পারো। এরপর আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রগুলো আমরা একদম হচ্ছে ইংলিশ টার্ম সহ পড়বো। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, বিভিন্ন শক্তির কথা বলা আছে। আচ্ছা আমরা তো জানি আমাদের 9 ধরনের শক্তি আছে তাই না? তোমাদের আমি পড়াবো 9 ধরনের শক্তির কথা। তো আমাদের এই শক্তিগুলো কিন্তু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় মাত্র। শক্তির কিন্তু বিনাশ বা ধ্বংস নেই। শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় মাত্র। যেমন আমরাও, এই যে আমরা মানুষ, আমাদের মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি আছে তাই না? আমাদের এই শক্তিটা আত্মা বলতে পারো। তো আমাদের এই আত্মার কিন্তু বিনাশ নাই, আত্মার কিন্তু ধ্বংস নাই। ধ্বংস তোমার বডি, বুঝছো? তুমি জাস্ট রূপান্তরিত হবা। এই যে মারা যাওয়ার পরে আমরা এই জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবো তাই না? যার যার ধর্ম মতে, যা যা আছে তোমরা জানো ধর্ম মতে, আমাদের ধর্ম মতে আমাদের আত্মা এক জায়গায় চলে যাবে। তারপর হচ্ছে আমাদের শাস্তি হবে, ভালো মন্দ কাজের শাস্তি, সুফল সবাই সব পাবে তাই না? যাই হোক, তাহলে পৃথিবীতে দেখো কিছুরই ধ্বংস বিনাশ নাই, শক্তিরও ধ্বংস বা বিনাশ নাই। এটাকে বলে শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র আমাদের এখন দেখো বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড, হ্যামফ্রে ডেভি, জেমস প্যাসকট, জুল এরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন তোমার হচ্ছে যান্ত্রিক শক্তি হতে তাপ শক্তির উৎপন্ন হয়। তাপ গতিরই একটি রূপ, মানে আসলে একটা আরেকটার কনভার্ট করা, বুঝছো? একটা আরেকটাতে পরিবর্তিত হচ্ছে মাত্র। পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ ও যান্ত্রিক শক্তির পরস্পর রূপান্তর নিয়ে আলোচনা করা হয় তাকেই মূলত তাপগতিবিদ্যা বলে। এতক্ষণ পরে আমরা তাপগতিবিদ্যার সংজ্ঞা পেলাম, মানে যেখানে তাপ আর যান্ত্রিক শক্তির পরস্পর রূপান্তর নিয়ে আলোচনা করা হয় তাকে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা বলে। এখানে তাপগতিবিদ্যার অনেকগুলো সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো একটু পড়বো চলো। তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম। তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম বলতে আসলে এখানে সিস্টেমটা আসলে কিরকম জানো? আমি বলি না যে তোমাদের সিস্টেম অনুযায়ী চলতে হবে, সিস্টেমের ভিতরে থাকো। সিস্টেম মানে কি বলো তো? আবদ্ধ অবস্থা না? ধরো তুমি একটা জায়গায় জব করো, তোমার কথা মতো তুমি চলতে পারো না, অফিসের বস যা বলে তাই চলো, তুমি কি সেখানে আবদ্ধ না? তুমি সেখানে আবদ্ধ। যেমন তুমি আমার কোর্সে ভর্তি হইছো, আমি যা বলি তোমাকে কিন্তু তাই করতে হবে, আমি যেমনি পড়তে বলি তোমার কিন্তু তাই পড়তে হবে। তোমার সেটাই ভালো যদিও। আবার আমি যে আজকে সকালে ক্লাস নিচ্ছি, তোমার কিন্তু সকালেই ক্লাস করতে হচ্ছে, তুমি কিন্তু বাধ্য তাই না? তাহলে এই ব্যাপারটা হচ্ছে একটা সিস্টেম। কারণ তুমি একটা সিস্টেমের ভিতরে আসো, তোমার সেই সিস্টেমটা তোমাকে যেমনে চালাবে তোমার সেইভাবেই চলতে হবে। দেখো এই সংজ্ঞার মধ্যেও আছে আমাদের সিস্টেম বলতে একটা তল বা বেষ্টনী দ্বারা সীমাবদ্ধ কোনো কিছুকে বোঝায়। তাহলে সিস্টেমের সংজ্ঞার মধ্যে আমরা কি কথাটা পাবো? সিস্টেমের সংজ্ঞার মধ্যে কিন্তু আমরা সীমাবদ্ধ কথাটা পাবো, সীমাবদ্ধ কথাটা পাবো। এবং এখানে তাপগতীয় চলরাশি আছে কিছু, পরীক্ষা যদি আসে নিচের কোনটা চলরাশি নয়, দেখো চাপ, আয়তন, তাপমাত্রা, তাপ, তুমি কি দিবে অ্যান্সার? যে নিচের কোনটা চলরাশি নয়? চাপ, আয়তন, তাপমাত্রা, তাপ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তাপ। তাই সকালে ক্লাস নিতে ভালোই লাগতেছে আমার, তোমাদের কেমন লাগতেছে কমেন্ট করে জানাও তো। সকালে ভালো লাগতেছে? আমার মনে হচ্ছে আলাদা আলাদা ফিলিংস পাচ্ছি একটা। আচ্ছা যাই হোক, চাপ, আয়তন, তাপমাত্রা, তাপ। তাপ হচ্ছে আমাদের চলরাশি নয়, ঠিক আছে? তাহলে এইটুকু হইলো আমাদের এখান থেকে আর কিছু না। পরিপার্শ্ব, পরিপার্শ্ব হচ্ছে একটা ব্যবস্থার আশপাশে যা কিছু আছে তা হচ্ছে পরিপার্শ্ব। যেমন আমি হচ্ছে সিস্টেম, আমার আশেপাশে কে কে আছে? আরিফুল আছে, তোমার আমার আব্বু আম্মু আছে, তানজু আছে, সবাই কিন্তু আমাদের মডেল পরিপার্শ্ব তাই না? একটা সিস্টেমের আশেপাশে যা থাকে সবই কিন্তু আমাদের পরিপার্শ্ব হিসেবে কাউন্ট হয়। তোমরাও কিন্তু আমাদের এই সিস্টেমের পরিপার্শ্বের ভিতরে আসো। তাহলে আমাদের সারাউন্ডিংস, সারাউন্ডিংস মানে আমাদের চারপাশে যা আছে, আমাদের চারপাশে সবকিছু কিন্তু আমাদের সারাউন্ডিংস, ঠিক আছে? তাহলে সারাউন্ডিংস মিন্স কি? আমাদের পরিপার্শ্ব। তাহলে কোন একটি নির্দিষ্ট ব্যবস্থার সাথে শক্তি বিনিময় সক্ষম ব্যবস্থাকে হচ্ছে পরিপার্শ্ব বলা হয়। অর্থাৎ আমরা একটা সিস্টেমের ভিতরে আছি, কিন্তু আমরা কিন্তু আশপাশে যা আছে সবকিছু থেকে শক্তির বিনিময় করতেছি তাই না? পরিপার্শ্ব থেকে কিন্তু আমাদের শক্তি নিতে হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের তোমার পরিপার্শ্ব। তাহলে সারাউন্ডিংস বুঝতে পারছো? এরপর তাপীয়, তাপগতি, স্থানাঙ্ক। স্থানাঙ্ক দেখো যেসব রাশির মান কোন ব্যবস্থার অবস্থা নির্ধারণ করে,
অবস্থা নির্ধারণ করে বললেই স্থানাঙ্ক হবে, ঠিক আছে, অবস্থা স্থানাঙ্ক। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো আমাদের তাপগতি স্থানাঙ্ক কি কি আছে, চলরাশিগুলো পড়লা না, ওই চলরাশিগুলো হচ্ছে তাপগতি স্থানাঙ্ক। চাপ, আয়তন এবং তাপমাত্রা এগুলো হচ্ছে আমাদের স্থানাঙ্ক। তাহলে স্থানাঙ্কের ভিতরে আমরা কি কি দেখতে পাচ্ছি, চাপ, আয়তন, তাপমাত্রা, পিভিটি, পিভিটি মনে রাখো, ঠিক আছে, পিভিটি হচ্ছে আমাদের স্থানাঙ্ক, পিভিটি হচ্ছে আমাদের তোমার চলরাশি। তাহলে চলরাশি পিভিটি দুইটাই সেম কথা, বুঝছো? ওকে, তারপর সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামের মধ্যে আমরা চূড়ান্ত অবিচল অবস্থা দেখতে পাই। সাম্যাবস্থা মানে সমান অবস্থায় আছে, বুঝছো, যেখানে চাপ, আয়তন, তাপমাত্রা সবকিছুর মান সমান, সেটাই সাম্যাবস্থা। তারপর তাপগতীয় প্রক্রিয়া, প্রক্রিয়ার মধ্যে সংজ্ঞা পড়তে পারো জাস্ট এখান থেকে, এমন কিছু না। অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি, অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, তাপকে কিউ দ্বারা প্রকাশ করছি। তাপমাত্রাকে কি দ্বারা প্রকাশ করছি, টি দ্বারা প্রকাশ করছি। আর অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করব, অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব। কোন সিস্টেমের মধ্যে যে শক্তি অন্তর্নিহিত থাকে, অন্তর্নিহিত বা সুপ্ত থাকে, ভিতরে থাকে, তোমাদের সবার ভিতরে কিন্তু অন্তর্নিহিত শক্তি আছে, তোমাদের সবার ভিতরে কিন্তু অভ্যন্তরীণ শক্তি আছে, তোমরা এই শক্তিকে বের করতেছো না, এই জন্য সমস্যা। তোমাদের এই সুপ্ত অবস্থা হচ্ছে তোমার সুপ্ত অবস্থা পরিবেশ পরিস্থিতিতে বহিঃপ্রকাশ ঘটে। তোমাদের অনেক সময় বলে না, যেমন আমার ক্ষেত্রে কি হয়, আমি নর্মালি বাসায় একরকম, বুঝছো, বাসায় আমাকে তুমি চিনবা না, তুমি আমার ক্লাসে তুমি আমাকে যে আমাকে দেখো, বাসায় আসলে বলবে এই ইনি লাইভে যায় এমন চিল্লাই, এত সিম্পল মানুষের কে ভাই, তোমার কাছে আমার দামই থাকবে না, একদম শিওর থাকো তোমার সাথে আমি এই জন্য দেখা করতে চাই না, তোমাদের সাথে, তোমাদের সামনে যদি আমি যাই তাহলে তোমরা আমাকে বলবে আল্লাহ এই নিয়ে আফসান আপু কি বলে, ওনাকে লাইভে দেখলাম এক জিনিস, আবার এখন দেখতেছি আরেক জিনিস, তো সমস্যা। এই জন্য আসলে আমারও উচিত তোমাদের কারোর সাথে দেখা না করা। এখন যেটা বলতেছি দেখো, আমার ভেতরে অন্তস্থ শক্তিটা কখন বের হয়, যখন আমি তোমাদের ক্লাসে দাঁড়াই তখন আমার ভেতর থেকে কি যেন একটা অন্তস্থ শক্তি কাজ করে, যার জন্য আমি ক্লাসগুলো নিতে পারি। এটা হয়তো বা আল্লাহ তাআলার গিফট, এছাড়া তো কিছু না। যাই হোক, অন্তস্থ শক্তি আমাদের সবারই আছে, এই শক্তিগুলোকে বের করতে হবে। হ্যাঁ, তোমাদের সবার ভিতরে অন্তস্থ শক্তি আছে, অন্তস্থ শক্তিটার বহিঃপ্রকাশ ঘটাইতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আর কিছু না, সিস্টেম তাপ প্রয়োগ করলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। আমাদের সিস্টেমের ভিতরে যদি আমরা তাপ দেই তাহলে আমাদের অভ্যন্তরীণ শক্তিটা কি হবে, আমরা যদি সিস্টেমের ভিতরে তাপ দেই তাহলে অভ্যন্তরীণ শক্তিটা কি হবে, সিস্টেমের ভিতরে যদি তাপ দেই তাহলে অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে বৃদ্ধি পাবে। আর তাপ প্রয়োগ না করলে, ধরো আমার ভিতরে একটা শক্তি আছে, হ্যাঁ, এখন আমাকে তোমরা ইন্সপিরেশন দিচ্ছ, তোমরা ক্লাসের রিভিউ দিবা আজকে, বুঝছো, ক্লাসের রিভিউ দিলে আমার ইন্সপিরেশন বাড়বে। তো ইন্সপিরেশন তুমি যদি আমাকে দাও, অর্থাৎ তুমি যদি আমাকে তাপ প্রয়োগ করো, আমার অন্তস্থ শক্তিটা আরো বেড়ে যাবে। যদি তুমি আমাকে তাপ প্রয়োগ না করো তাহলে কি হবে, যদি তাপ প্রয়োগ না করো তাহলে কিন্তু অন্তস্থ শক্তিটা বাড়বেও না কমবেও না, যা আছে তাই থাকবে। যা আছে তাই থাকাকে কি বলে, যা আছে তাই থাকাকে বলা হয় কনস্ট্যান্ট, ধ্রুব বলে, বুঝছো। তাহলে সিস্টেমে তাপ প্রয়োগ করলে অভ্যন্তরীণ শক্তিটা বেড়ে যায়। সিস্টেমে তাপ প্রয়োগ করলে কি হয়, সিস্টেমে তাপ প্রয়োগ করলে অন্তস্থ শক্তিটা বেড়ে যায়। কিন্তু যদি সিস্টেমে তুমি তাপ প্রয়োগ না করো তাহলে কি অন্তস্থ শক্তি কমে যাবে, কমে যাবে না, যা আছে তাই থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে ধ্রুব থাকা। ওকে, তাহলে এখান থেকে আর কিছু না, কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে চাপ, আয়তন, তাপমাত্রা এবং আরো কিছু ভৌত ধর্ম, আপেক্ষিক তাপ, প্রসারণ সহগ ইত্যাদির উপরে। যেমন ধরো আমার ভিতরে অন্তস্থ শক্তি বৃদ্ধি করার জন্য তোমাদের ইন্সপিরেশন দরকার, এটা হচ্ছে তাপ। তারপরে আরিফুল আমাকে চাপ দেয় বলতে সকালবেলা আমাকে ঘুম থেকে উঠাইছে, সকালে যখন 7:30 বাজে তখন আমাকে বলে 8:30 বেজে গেছে, তাড়াতাড়ি উঠ, মানে আমি উঠে দেখি যে 7:30 বাজে, মানে 1 ঘন্টা সেভ হয়েছে আমার। তারপরে তোমার হচ্ছে বই দাগায় সুন্দর করে, যদি দাগায় রাখছি রাতে আপলোড দিতে সহজ হচ্ছে, আগে দিচ্ছে। তারপর তোমার আয়তন, তাপমাত্রার সাথে আর কিছু ভৌত ধর্ম কাজ করে, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ, প্রসারণ সহগ ইত্যাদি। তাহলে এগুলো কিন্তু আমাদের অন্তস্থ শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। ওকে, এনাফ, এখান থেকে আর কিছু না। বিজ্ঞানী জুল সর্বপ্রথম কাজ এবং তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করেন। কাজ এবং তাপের মধ্যে সম্পর্ক স্থাপন কে করছেন বলতো, কাজ এবং তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করছেন বিজ্ঞানী জুল। কাজ মানে কি, কাজ মানে ডব্লিউ, আর তাপ মানে কি, তাপ মানে হচ্ছে কিউ, কিউ, বুঝছো, তাপ মানে কিন্তু টি না, অনেকে তাপ মানে টি ভাবো, তাপমাত্রা মানে টি, তাপ মানে কিন্তু কিউ। তাহলে ডব্লিউ আর কিউর মধ্যে সম্পর্ককে স্থাপন করেছেন, ডব্লিউ আর কিউর মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন বিজ্ঞানী জুল। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার করে সিস্টেমে সম্পাদিত কাজ, অভ্যন্তরীণ শক্তি এগুলা নির্ণয় করা যায়, বুঝছো। এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রয়োগ করে আমরা অভ্যন্তরীণ শক্তি, কাজ এগুলো সবকিছু নির্ণয় করতে পারি। জুলের মতবাদটা আমরা দেখতে পাচ্ছি, দেখো, যখন কাজ সম্পূর্ণভাবে তাপে বা তাপ সম্পূর্ণভাবে কাজে পরিণত হয়, মানে তাপ কাজে পরিণত হয় বা কাজ তাপে পরিণত হয়, বুঝছো। তাহলে দ্যাট মিনস ব্যাপারটা কিরকম, ডব্লিউ ইজ ইকুয়াল টু কিউ না,
কিউ ডব্লিউ তে রূপান্তরিত হয়, ডব্লিউ কিউ তে রূপান্তরিত হয়। কথাটা দেখো আমাদের, যখন কাজ সম্পূর্ণভাবে তাপে পরিণত হয়, কাজ তাপে পরিণত হচ্ছে, আবার তাপ কাজে পরিণত হচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে পরস্পরের রূপান্তর, বুঝছো? কাজের তাপে রূপান্তর, তাপের কাজে রূপান্তর, মানে যা যেই লাও সেই কত এই অবস্থা। এটা হচ্ছে আমাদের তোমার জুলের সূত্র, বুঝছো? তাহলে আমরা জুলের সূত্রটা দেখলাম, এখান থেকে আর কিছু দেখবো না। তারপর দেখো আমাদের যত তাপ দেওয়া হবে তত কাজ হবে, যত কাজ হবে তত তাপ উৎপন্ন হবে। ব্যাপারটা এরকম, দেখো তাপ কাজ সমানুপাতিক তাপ, কাজ সমানুপাতিক তাপ, ডব্লিউ সমানুপাতিক কিউ। কিন্তু আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলে দিই, সমান চিহ্ন আনি এবং একটা হচ্ছে ধ্রুবক আনি, ধ্রুবকটাকে বলা হয় যান্ত্রিক সমতা, তাপের যান্ত্রিক সমতার ধ্রুবক বা জুল তুল্যাঙ্ক বলা হয় এটাকে, হ্যাঁ, যে দ্বারা আমরা জানি 1 কিলো ইজ ইকুয়াল টু কত, 1 কিলো ইজ ইকুয়াল টু 4.2 জুল, বা 1 জুল ইজ ইকুয়াল টু কত, 1 জুল ইজ ইকুয়াল টু 0.24 ক্যালোরি। ঠিক আছে, এইটুকু পড়লে এখান থেকে আর কিছু দেখার দরকার নাই, সংজ্ঞা পড়তে পারো। আমরা জানি যে তোমার হচ্ছে আমরা যে ধ্রুবকটা আনি, ধ্রুবকটা যখন সংজ্ঞা দিই তখন একক একক কথা উল্লেখ করা লাগে। যে কোনো ধ্রুবকের সংজ্ঞা দিতে যাও তুমি, সেখানে দেবা একক 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 কিছু, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতা। এখানে কিছু মান দেওয়া আছে, মানগুলো তুমি একবার পড়তে পারো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তি নিত্যতা সূত্রের একটা রূপ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তি নিত্যতা সূত্রের একটা রূপ। খেয়াল করে দেখো, তাপ কাজে রূপান্তরিত হচ্ছে, কাজ তাপে রূপান্তরিত হচ্ছে, মানে যা সেটাই কনভার্ট হচ্ছে জাস্ট মাত্র, মানে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হচ্ছে, কোনোটা বিনাশ হয়ে যাচ্ছে না। কাজ করতেছো, তাপ উৎপন্ন হচ্ছে, তাপ দিচ্ছ, কাজ হচ্ছে, কোনো কিছু বিনাশ হচ্ছে, কিছু বিনাশ হচ্ছে না, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হচ্ছে মাত্র। তাহলে শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হচ্ছে মাত্র, এটা কিসের সংজ্ঞা? এটা আমাদের নিত্যতা সূত্র না, এটা শক্তি নিত্যতা সূত্রের সংজ্ঞা। ঠিক আছে, বিজ্ঞানী ক্লসিয়াস এই সূত্রকে সাধারণভাবে প্রকাশ করেন। যদি বলে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সাধারণভাবে কে প্রকাশ করেন? বিজ্ঞানী ক্লসিয়াস। কিন্তু যদি বলে যে এটাকে বিবৃতি কে দেন, বিবৃতি কে দিছে, দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিবৃতি কি করেন, বিব্রত কে করেন? বিবৃত করেন হচ্ছে জুল। তাহলে বিব্রত বললে জুল, বিব্রত জুল, আর সাধারণ ক্লসিয়াস। বিব্রত বললে জুল হবে, সাধারণ বললে কি হবে? সাধারণ বললে ক্লসিয়াস হবে। এবার আসো আমরা একটু দেখি এখানে কি বলছে। যখন কোনো ব্যবস্থায়, মানে ক্লসিয়াসেরটা দেখি আমরা, ক্লসিয়াস সাধারণভাবে কি বলছে আসলে, যখন কোনো ব্যবস্থায় তাপ সরবরাহ করা হয় বা ব্যবস্থা কর্তৃক তাপ গৃহীত হয়, ধরো তুমি একটা সিস্টেমের ভিতরে তাপ দিলা, একটা সিস্টেমে তাপ দিলা, দ্যাট মিন্স সিস্টেমের ভিতরে তুমি তাপ সরবরাহ করলা, আর সেই তাপটা কি করলো? সিস্টেমটা গ্রহণ করলো। তাহলে যখন কোনো ব্যবস্থায় তাপ সরবরাহ করা হয় বা ব্যবস্থা কর্তৃক সেই তাপটা গৃহীত হয়, তখন এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে এবং কিছু অংশ তাপমাত্রা বৃদ্ধি করতে কাজে লাগে। ধরো তুমি আমাকে কিছু তাপ দিলা, তাপ দেওয়ার পরে এই তাপের কিছু অংশ হচ্ছে আমার ভিতরের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে, আর এটা হচ্ছে আমার তাপমাত্রা বৃদ্ধি করতে সাহায্য করবে, এবং অবশিষ্ট কিছু অংশ থাকবে সেটা বাহ্যিক কাজ সম্পাদনের জন্য ব্যয় হবে। ব্যাপারটা কিরকম? ধরো তুমি আমাকে ইন্সপিরেশন দিলা, তোমরা মাঝে মাঝে তোমার ক্লাসের দাও, গ্রুপে বিভিন্ন ক্লাস ভালো হলে কিছু পোস্ট করো, ওগুলো দেখে আমি কি পাই? আমি ইন্সপিরেশন পাই ভিতর থেকে। ইন্সপিরেশনটা কি কি কাজে লাগে দেখো। ইন্সপিরেশনের প্রথম কাজটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে, আমার ভিতরে যে অভ্যন্তরীণ শক্তি সেটা বৃদ্ধি করে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করা মানেই হচ্ছে আমার ভিতরে তাপমাত্রা বৃদ্ধি করা, এবং বাকি আরো কিছু শক্তি থেকে যায়, সেই শক্তিগুলা দিয়ে আমি মূলত তোমাদের এই ক্লাসটা নেই। দেখো বাহ্যিক কাজ সম্পাদন করি, দেখছো? তার মানে তুমি আমাকে যে তাপটা দিচ্ছ, যে প্রদত্ত তাপ দিচ্ছ, তার কিছু আমার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতেছে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করা মানেই তাপমাত্রা বৃদ্ধি করা। তাহলে অভ্যন্তরীণ শক্তি যে কথা, বৃদ্ধি করা মানে যে কথা, তাপমাত্রা বৃদ্ধি করা মানে একই কথা, এবং বাকি কিছু শক্তি দিয়ে আমি কি করি? বাহ্যিক কাজ করি। দ্যাট মিন্স ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। দেখো কিউ হচ্ছে তাপ, কিউ হচ্ছে তাপ, আর ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, আর ডব্লিউ হচ্ছে কাজ। তাহলে কিউ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ডব্লিউ, আমরা শুধু ডি লাগাই দিছি সামনে আর কি। ঠিক আছে, তাহলে এইটুকু ক্লিয়ার না? আমরা আসলে এইটুকু ক্লিয়ার, এই পেজ থেকে আর কিছুই নাই বোঝার মতো, যা আছে সব বুঝাই দিছি। এই পর্যন্ত আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য, তাপ ও কাজের মধ্যে যে সম্পর্ক স্থাপন করে। আমি একটু আগে তো দেখলাম তাপ আর কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে, দ্যাট মিন্স ডব্লিউ ইজ ইকুয়াল টু কিউ দেখলাম না আমরা? আচ্ছা, এই সূত্র অনুযায়ী নির্দিষ্ট কাজ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন হবে, নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ তাপ লাগবে, মানে কাজ পাইতে হলে তাপ লাগবে, তুমি একটু বেশি কাজ পাইতে চাইলে বেশি তাপ লাগবে, এরকম আর কি। তারপরে আমরা দেখতে পাচ্ছি তোমার কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া সম্ভব। তুমি দেখো এই যে তুমি যে শক্তিগুলো পাচ্ছ, পড়াশোনা পাচ্ছ, এই যে আফসানা
উপর ক্লাস করতেছো, তোমার কিন্তু এখানে ব্যয় করতে হয়েছে না, টাকা ব্যয় করতে হয়েছে, শ্রম দিচ্ছ, সময় দিচ্ছ, তোমার অনেক কিছু ব্যয় করতে হচ্ছে। ব্যয় ছাড়া আসলে কিছু পাওয়া সম্ভব না। দেখো যারা অনেকে আছো, আমাদের হচ্ছে মেডিকেল অর্জিমে ফ্রি ক্লাস হয়, ফ্রি ক্লাস আমরা বলি ফ্রি ক্লাস, আসলে কি সেটা ফ্রি ক্লাস? সেখানে আমি শ্রম দিচ্ছি, তোমরা সময় দিচ্ছ, অর্থাৎ তোমার কিছু না কিছু ব্যয় করতেই হচ্ছে, বুঝছো? তাহলে আমাদের এই পৃথিবীতে কিছু ব্যয় না করে আসলে কিছু পাওয়া সম্ভব না, অর্থাৎ কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া অসম্ভব। কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া কি অসম্ভব। কাজ ও তাপ একে অপরের সমতুল্য, আমরা তো দেখলাম এই কাজ তাপতা, কাজ আর তাপ একে অপরের সমতুল্য, এই জন্য তো সমান চিহ্ন দিয়ে দিছি। ওকে, ঠিক আছে। এটি শক্তি সংরক্ষণ সূত্র ছাড়া কিছু না, আমরা তো দেখলাম যে একরূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হলো। একরূপ থেকে রূপান্তরিত হওয়া মানে কি? শক্তি সংরক্ষণের সূত্র। শক্তি সংরক্ষণের সূত্র মানে শক্তি নিত্যতা সূত্র, আমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার পড়ছো না? এটার সাথে মিল আছে। তাহলে এইটুকু আমরা দেখলাম, এখান থেকে আর কিছু না, কোনো ব্যবস্থায় কাজ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমষ্টি সর্বদা তাপের সমান। আমরা দেখলাম এই যে তাপ ডি ডব্লিউ, আচ্ছা ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি আর কাজ কার সমান? অভ্যন্তরীণ শক্তি আর কাজ তাপের সমান, তাই না? এই কথাটা এখানে বলছে। তারপর দেখো এমন কোন যন্ত্রের উদ্ভাবন হয়নি যা জ্বালানি বা শক্তি ব্যতিরেকে কাজ করতে সক্ষম। এই পৃথিবীতে এমন কোন যন্ত্র নাই যেটা জ্বালানি ছাড়া কাজ করতে পারে। ধরো আমি একটা মানুষ, আমিও একটা যন্ত্রের মতো কাজ করতেছি, আমার ভিতরে যদি ফুয়েল না থাকে, জ্বালানি না থাকে, আমি কাজ করতে পারবো? ধরো আমি একটা গাড়ি কিনছি, নিশান গাড়ি, তোমরা দেখছো না নিশান গাড়ি? ওই নিশান গাড়িতে যদি তেল না দেই, ফুয়েল না দেই, গাড়ি কি চলবে? চলবে না। খালি নিশান গাড়ি নিয়ে বসে থাকলে হবে না, তেলও লাগবে। এরকম ওই যে ফোনে যদি চার্জ না দাও, ফোন চলবে? চলবে না। অর্থাৎ সবকিছুর ভিতরে কি লাগবে? জ্বালানি লাগবে। জ্বালানি ছাড়া কিন্তু কাজ করতে সক্ষম না। অর্থাৎ এমন কোন যন্ত্র উদ্ভাবন হয়নি যা জ্বালানি ছাড়া কাজ করতে সক্ষম। জ্বালানি লাগবেই, কিন্তু আমার গাড়িতে বেশি তেল খায়, নিশান গাড়িতে বেশি তেল খায় একদম। আচ্ছা, তাহলে এখান থেকে আর কিছু দেখবো না আমরা, এবার চলো আরো কিছু পড়বো। তাপগতিবিদের প্রথম সূত্রে ব্যাখ্যা। তাপ অভ্যন্তরীণ শক্তি এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আমরা তাপগতিবিদের প্রথম সূত্র কি দেখলাম? কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করছিল মনে করে দেখো তো। ডি কিউ অর্থাৎ তাপ, ডি ইউ অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি, ডি ডাব্লিউ অর্থাৎ কাজ। তাহলে তাপগতিবিদের প্রথম সূত্র কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করে? তাপ, অভ্যন্তরীণ শক্তি, কাজ। পরীক্ষায় যদি আসে তাপগতিবিদের প্রথম সূত্র কার মধ্যে সম্পর্ক স্থাপন করে না? কাজ, অভ্যন্তরীণ শক্তি, তাপ, তাপমাত্রা। কি হবে অ্যান্সার কমেন্ট করে জানাও, কি হবে বলো তো? অ্যান্সারটা কি হবে? তাপমাত্রা হবে। ঠিক আছে, তাহলে এইটুকু ক্লিয়ার না? আমরা আশা করি এইটুকু ক্লিয়ার। এরপরে চলে যাবো আমরা, এখানে কিছু শর্ত দেওয়া আছে। ডি কিউ ধনাত্মক হবে যদি সিস্টেমে তাপ সরবরাহ করা হয়, অর্থাৎ তাপ ডি কিউ ধনাত্মক হবে যদি সিস্টেমে তাপ দেওয়া হয় বা সিস্টেম তাপ গ্রহণ করে, এবং ঋণাত্মক হবে যখন সিস্টেম তাপ হারায় বা সিস্টেম থেকে তাপ বের হয়ে যায়। মানে ব্যাপারটা এরকম, দেখো ধনাত্মক এটা একটা সিস্টেম, সিস্টেমের ভিতরে যখন তাপ দিব বা সিস্টেম যখন এটাকে রিসিভ করবে তখন ধনাত্মক, কিন্তু সিস্টেম থেকে যখন তাপটা হারাবে বা সিস্টেম থেকে তাপটা বাইরে বের হয়ে যাবে, পরিপার্শ্বে চলে যাবে, তখন হচ্ছে ঋণাত্মক হয়ে যাবে। তারপর দেখো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে, সিস্টেমে তাপ দিছো তাহলে সিস্টেমে কি বৃদ্ধি পাবে? সিস্টেমে তাপ দিছো মানে সিস্টেমে কি বৃদ্ধি পাচ্ছে? অভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি পাচ্ছে। সিস্টেমে তাপ দিলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে সেটাও ধনাত্মক, কিন্তু অভ্যন্তরীণ শক্তিটা যদি হ্রাস পায় ডিডব্লিউ তাহলে ঋণাত্মক হবে, বুঝছো? তারপরে দেখো সিস্টেম দ্বারা পরিপার্শ্বের উপর কাজ হলে, সিস্টেম যদি পরিপার্শ্বের উপর কাজ করে, এই সিস্টেম করে তাহলে সিস্টেমটা ধনাত্মক, কিন্তু পরিপার্শ্ব যদি উল্টা সিস্টেমের উপর কাজ করে তাহলে কিন্তু আমাদের ঋণাত্মক হয়ে যাবে। দ্যাট মিন্স ব্যাপারটা আমি একটা সহজ কথায় পড়বো, সহজ কথাটা আমি উপরে লিখে দিছি। দেখো সিস্টেমে যা বাড়ে, সিস্টেমের ভিতরে তুমি কিছু দিছো, সিস্টেম গ্রহণ করছে, বা সিস্টেম যা করে, সিস্টেম যা করেছে, পরিবেশের উপর কাজ করেছে, সিস্টেমে যা বাড়ে বা সিস্টেম যা করে সেটাই হচ্ছে ধনাত্মক। সিস্টেমে যা বাড়ে বা সিস্টেম যা করে তাই হচ্ছে ধনাত্মক। সিস্টেমের উপরে যদি কেউ কিছু করে তাহলে সেটা ঋণাত্মক। সিস্টেম থেকে কিছু যদি হারায় তাহলে সেটা ঋণাত্মক, বুঝছো? তাহলে সিস্টেম যা করে বা সিস্টেমে যা তোমার হচ্ছে বাড়ে সেটাই হচ্ছে ধনাত্মক। তাহলে এই কথাগুলা কিন্তু এখানে যা আছে ওইটার একটা সারসংক্ষেপ। এরপর চলে যাবে তাপগতিবিদের প্রথম সূত্র বা শক্তির নিত্যতা সূত্রের একটা প্রথম রূপ। এগুলো বলছি আমি তোমাকে, এখান থেকে আর কিছু দেখার দরকার নাই, এগুলো সব অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। ওই যে ডেল কিউ আর ডি কিউ কিন্তু একই কথা। এই সূত্রটা কিন্তু এই যে এই সূত্রটা ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কিছু দেখবো না। তারপর নিচে চলে যাচ্ছি তাপগতিবিদের প্রথম সূত্রের ব্যবহার। এই প্রক্রিয়ায় সিস্টেমের অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না। সমষ্ণ প্রক্রিয়া, দেখো যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা স্থির কিন্তু চাপ আর আয়তনের পরিবর্তন হয় তাকে সমষ্ণ পরিবর্তন বলে। আচ্ছা উষ্ণতা মানে কি? উষ্ণতা মানে হচ্ছে তাপমাত্রা, বুঝছো? তাহলে সম উষ্ণ প্রক্রিয়া, সম তাপমাত্রার প্রক্রিয়া,
সমতাপমাত্রা বলতে তাপমাত্রা স্থির, তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, তাপমাত্রা একই থাকে। যেই সিস্টেমে তাপমাত্রা স্থির থাকে তাকে সমুষ্ণ প্রক্রিয়া বলে। সমুষ্ণ প্রক্রিয়ার উপর ডিপেন্ড করে একটা বিজ্ঞানী একটা সূত্র দিছে, বলতো কে সূত্র দিছে? সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বয়েল। বয়েলের সূত্র আমরা দেখবো সমুষ্ণ প্রক্রিয়ার উপরে, ঠিক আছে? তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা জিনিস, আমরা কিন্তু এখানে তাপমাত্রা স্থির, তাপমাত্রা সমান। দেখো আমরা যদি বলি ডি কিউ মানে তাপ, ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখন আমরা তাপ, এখানে তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির মানে অভ্যন্তরীণ শক্তিও স্থির, বুঝছো? তাপমাত্রা সমান, এখানে সমুষ্ণ প্রক্রিয়া কি সমান, কি স্থির, কি ধ্রুব, তাপমাত্রা ধ্রুব। তাপমাত্রা ধ্রুব মানে ডিটি ধ্রুব, বুঝছো? টি ধ্রুব, টি ধ্রুব মানে ইউ ধ্রুব। তাহলে ইউ ধ্রুব এখানে শূন্য হবে মান, প্লাস ডি ডাব্লিউ, বুঝছো? তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউ। তোমরা অনেকে বলতেছো একটু স্পিডে পড়ান, বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল সমস্যা কম, বুঝছো? এই জন্য স্পিডে পড়ান যায়, এটা স্পিডে পড়াতে গেলে ঝামেলা হয়ে যায়, ভুল হয়ে যায়। ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ আমরা জানি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কি স্থির, তাপমাত্রা স্থির। যেহেতু তাপমাত্রা স্থির তাহলে ডি ইউ অভ্যন্তরীণ শক্তিটাও স্থির, অভ্যন্তরীণ শক্তির মান হচ্ছে শূন্য। তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউ, বুঝছো? তাহলে সমুষ্ণ প্রক্রিয়া গাণিতিক রূপে আমরা কি দেখতে পাচ্ছি, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউ দেখতে পাচ্ছি। ডি কিউ ইজ ইকুয়াল টু কি দেখতে পাচ্ছ বলো তো? ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউ দেখতে পাচ্ছ। এবার এখানে দেখো কি আছে, আমরা এই যে একটু আগে পড়ে আসলাম যে আমাদের সিস্টেম তাপ সরবরাহ করা হলে, সিস্টেমের ভিতরে তাপ দিলে বা সিস্টেম তাপ গ্রহণ করলে ধনাত্মক, সিস্টেম তাপ হারালে ঋণাত্মক, সিস্টেমে যা বাড়ে আর কি সেটাই ধনাত্মক, সিস্টেমে যা কমে সেটা ঋণাত্মক। তাইলে তারপর দেখো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে সিস্টেমে যা বাড়ে সেটা ধনাত্মক, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে ঋণাত্মক। তারপর সিস্টেম যা করে তা ধনাত্মক, সিস্টেম করতে কাজ সম্পাদিত হলে এটা ধনাত্মক, আর সিস্টেমের উপরে যদি কেউ কাজ করে তাহলে সেটা ঋণাত্মক। তাহলে ব্যাপারটা ক্লিয়ার না? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখানে আর আমরা কিচ্ছু দেখবো না, তারপর চলে যাচ্ছি পরবর্তী পেজে। আস্তে আস্তে আমাদের পড়া কমে আসবে, বুঝছো? একবার একটু বেসিকটা ক্লিয়ার করি, তারপরে স্পিডে টান দিব না, সমস্যা নাই। এরপর দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। আমাদের সমুষ্ণ প্রক্রিয়াতে কি স্থির ছিল? সমুষ্ণ প্রক্রিয়াতে আমাদের তাপমাত্রা স্থির ছিল, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমাদের তাপ স্থির। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমাদের কে স্থির বলো তো? রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তাপ স্থির। একটু আগে এই সূত্রটা মনে করে দেখো তো, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। আমরা কি করছিলাম, আমাদের তাপমাত্রা স্থির ছিল বলে সমুষ্ণ প্রক্রিয়াতে আমরা এই ডি ইউর মানটা শূন্য করে দিছিলাম, তখন ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউ হয়ে গেছিল। এখন আমাদের কি স্থির? এখন আমাদের তাপমাত্রা স্থির। তাহলে আমরা শূন্য করব কার মান? আমরা ডি কিউর মান শূন্য করব। তাহলে আমাদের কি হবে? ডি ইউ প্লাস ডি ডাব্লিউ হবে। তাহলে আমরা যদি ডি ইউটাকে এই সাইডে নিয়ে আসি তাহলে আমাদের মাইনাস ডি ডাব্লিউ হয়ে যায় না? দেখো মাইনাস ডি ডাব্লিউ হয়ে যায়, বা ব্যাপারটা হচ্ছে ডি ইউটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস ডি ইউ হয়ে যায়, মানে এটা উল্টো করে দাও, বুঝছো? তাহলে আমাদের কি ব্যাপারটা বুঝছি না আমরা, যেখানে যেটা স্থির থাকবে সেখানে সেটার মানটাকে আমরা শূন্য করে দিব। একটু আগে আমরা সমুষ্ণ প্রক্রিয়াতে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউর জায়গায় ডি ওর মান শূন্য করছিলাম, কেন? কারণ ডি ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি মানে তাপমাত্রা, এই জন্য আমরা জিরো করে দিছিলাম ওইটার মান, তখন আমাদের ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ডাব্লিউ হয়ে গেছিল। কিন্তু এখন রুদ্ধতাপ প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়াতে কিন্তু তাপ স্থির, নট তাপমাত্রা। খেয়াল রাখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কি স্থির? তাপ স্থির, নট তাপমাত্রা। যেহেতু তাপ স্থির তাই আমি তাপের জায়গায় জিরো করে দিছি। আমি কোনটাকে জিরো করে দিছি? ডি কিউর মান জিরো করে দিছি। ডি কিউর মান জিরো করে দিলে ডি ডাব্লিউ প্লাস ডি ইউ রয়ে গেছে আমাদের, তাহলে ডি ডাব্লিউটাকে সেটা এনে দিলে ডি ইউটা মাইনাস হয়ে যাবে না? মাইনাস হয়ে গেছে। তাহলে এটা সলিউশন তোমরা আসলে বুঝতে পারছো, এগুলো একদম ইজি কথা, এখান থেকে আর কিছু না। তারপরে রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দ্বারা সম্পাদিত হয়। হ্যাঁ, সিস্টেমের যেহেতু তাপ স্থির তাহলে আমাদের কাজটা চলবে কিভাবে? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি ডি ডাব্লিউ দ্বারা কাজ চলবে। দেখছো ডি ডাব্লিউ মাইনাস হয়ে গেছে, ডি ডাব্লিউ দ্বারা তোমার হচ্ছে কাজ হয়। কিন্তু ডি ডাব্লিউ এর মানটা কিরকম? ডি ডাব্লিউ এর মানটা ঋণাত্মক হয়ে গেল না? এই যে দেখো নেগেটিভ হয়ে গেল না? ডি ডাব্লিউ এর মানটা ঋণাত্মক হয়ে গেছে, অর্থাৎ তাপমাত্রা হ্রাস পায়, সিস্টেম শীতল হয়ে যায়। তাহলে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমটা কিরকম হয়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে তাপ স্থির, দ্যাট মিন্স ডি কিউর মান শূন্য। ডি কিউর মান শূন্য হলে ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডি ইউ হয়ে গেছে। ডি ইউ মানে অভ্যন্তরীণ শক্তি। আমাদের এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমটা চলেই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি দ্বারা, কিন্তু অভ্যন্তরীণ শক্তির মান নেগেটিভ, ঋণাত্মক। তাহলে এখানে তাপটা কি হয়? তাপটা হ্রাস পায়, বুঝছো? তাই তাপমাত্রাটা হ্রাস পায়। আমাদের ডি ও মানে তো তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তি মানে তো তাপমাত্রা।
তাপমাত্রাটা হ্রাস পায়। তাপমাত্রা হ্রাস পেলে আমাদের সিস্টেমটা কিরকম হয়ে যায়? সিস্টেমটা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। দেখো তো বুঝছো কিনা? এগুলো যদি না বোঝাই বলি না, আমি বক বক করে বলে যেতে পারবো, কিন্তু তোমাদের পরে না খারাপ লাগবে যে আপু কি গুজামেলটা কি বুঝাইছে, আল্লাহ কিছুই মাথায় ঢুকতেছে না। এই ক্লাসটা তুমি পারলে আরেকবার করবা, তখন দেখবে একদম মাথাটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে দেখো রুদ্রতাপীয় প্রসারণের সময় বাহ্যিক কাজ করার জন্য অন্তর্নিহিত শক্তি হ্রাস পায়। এটাকে দেখলাম না, অন্তর্নিহিত শক্তি তো হ্রাসই পাইছে। কেন হ্রাস পাইছে বলো তো? আমরা দেখছিলাম যে ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডি ইউ, দেখছিলাম মাইনাস ডিউ। ডিউ মানেই তাপমাত্রা, ডিউ মানেই তো তাপমাত্রা। একটু আগে ডিউ শূন্য বসাইছিল না সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে? ডিউ মানেই তাপমাত্রা, বুঝছো? অভ্যন্তরীণ শক্তি মানেই তাপমাত্রা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা কাজ চলতেছে মূলত ডি ইউর উপর ডিপেন্ড করে, অন্তর্নিহিত শক্তির উপর ডিপেন্ড করে। কারণ ডি ডাব্লিউ মানে কাজ, কাজটা কার উপর ডিপেন্ড করে চলতেছে? ডি ইউর উপর ডিপেন্ড করে চলতেছে, অন্তর্নিহিত শক্তির উপর ডিপেন্ড করে চলতেছে। কিন্তু অন্তর্নিহিত শক্তির মানই তো মাইনাস, অর্থাৎ হ্রাস পায়, অর্থাৎ সিস্টেম থেকে তাপ কি হয়? হারায়। সিস্টেম শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, বুঝছো? তাহলে এইটুকু আমরা বুঝছি, এখান থেকে আর কিছু না। তারপরে কি বলছে? রুদ্রতাপীয় সংকোচনের সময় গ্যাসের অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পায়। রুদ্রতাপীয় প্রসারণের সময় হচ্ছে হ্রাস পায়, সংকোচনের সময় বৃদ্ধি পায়, তখন আবার তাপমাত্রা বৃদ্ধি পায়। আমাদের তোমার অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি পাওয়া বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইলেই তাপমাত্রা বৃদ্ধি পায়, কারণ আমরা জানি যে অভ্যন্তরীণ শক্তি আর তাপমাত্রা সেম জিনিসই। ঠিক আছে? তাহলে এইটুকু আমরা ক্লিয়ার। এই পেজ থেকে আমাদের আর কিচ্ছু নাই। তখন যা পড়াইলাম দেখো তো সবাই ক্লিয়ার কিনা? আশা করি তখন যা পড়াইছি সবাই তোমরা ক্লিয়ার। এখান থেকে আমরা আর কিচ্ছু দেখবো না, পরবর্তী পেজে চলে যাচ্ছি। দেখো তো এইটুকু ক্লিয়ার কিনা সবাই? আমি যতটুকু এই পর্যন্ত পড়াইলাম তোমরা আমাকে জানাইবা যে এইটুকু তোমরা ক্লিয়ার কিনা। তারপরে এখানে আর কিচ্ছু নাই, এগুলো তুমি এখন একবার রিডিং করলে পারবা। একই প্রক্রিয়া অন্তঃস্থ শক্তি বৃদ্ধি সরবরাহ তাপ শক্তির সমান। আচ্ছা, সমায়তন প্রক্রিয়ায় সিস্টেমে তাপ পুরোটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগে। সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে তাপ পুরোটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগে। এখান থেকে আর কিচ্ছু দেখবো না আমরা। তারপরে আমরা দেখতে পাচ্ছি কৃত কাজ ইজ ইকুয়াল টু চাপ ইনটু আয়তনের পরিবর্তন। চাপকে তো আমরা পি দ্বারা প্রকাশ করি, আয়তনকে ডেল ভি দ্বারা প্রকাশ করি। তাহলে কৃত কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে পি ডেল ভি, বা ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস পি ডেল ভি। পি ডেল ভি মানে কি? ডি ইউ। দেখো এই যে ডব্লিউ মানেই ডি ডাব্লিউ, তাই না? আমরা কি ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ পড়ছিলাম না? ডি ডাব্লিউ পড়ছিলাম। এখন আমরা কি দেখলাম? ডি ডাব্লিউ বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু চাপ এবং আয়তনের পরিবর্তন, চাপ এবং আয়তনের পরিবর্তন গুণফল। তাহলে ডি ডাব্লিউর পরিবর্তে আমরা পি ডেল ভি বসাই দিতে পারি না? পি ডেল ভি বসাই দিতে পারি। এবং কৃত কাজ ইজ ইকুয়াল টু চাপ ইনটু চাপ আয়তনের পরিবর্তন। সমচাপ প্রক্রিয়ার পি আর ভি এর লেখটা কি হয়? পি আর ভি এর লেখটা দেখো একটা সমান্তরাল সরলরেখা হয়েছে, দেখছো? পি আর ভি এক্স অক্ষে সমান্তরাল হয়েছে, সমান্তরাল সরলরেখাটা আসতে পারে যে আমাদের চাপ এবং আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে সমচাপ প্রক্রিয়ায় আমাদের পি ভি লেখচিত্রটা কিরকম হয়? পি ভি লেখচিত্রটা সমান্তরাল হয়। এবার দেখো আমাদের সমচাপ প্রক্রিয়া কৃত কাজ চাপ এবং আয়তনের পরিবর্তনের সমান। সমচাপ প্রক্রিয়া কৃত কাজ ডব্লিউ, চাপ হচ্ছে পি এবং আয়তনের পরিবর্তন হচ্ছে ডেল ভি। আয়তনের পরিবর্তনের সমান, দ্যাট মিনস ডব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি। একটু আগে যা বলে আসলাম সেটাই এখানে দেওয়া আছে। সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজ শূন্য। সমায়তন প্রক্রিয়া কি শূন্য? সমায়তন প্রক্রিয়াতে কৃত কাজ শূন্য। সমষ্ণ প্রক্রিয়াতে কৃত কাজ সরবরাহকৃত তাপ শক্তির সমান। সমষ্ণ প্রক্রিয়াতে কৃত কাজ তাপ শক্তির সমান। আমরা কি দেখছিলাম? সমষ্ণ প্রক্রিয়াতে কৃত কাজ ডি তোমার হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু তোমার ডি ইউ প্লাস ডি ডাব্লিউ দেখছিলাম। তারপর ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের ডি ইউ হয়ে গেছিল, তাই না? তাহলে আমরা কি দেখছিলাম? যে আমাদের কৃত কাজ তাপ শক্তির অভ্যন্তরীণ শক্তি সমান আর কি। তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় উল্টা হয়ে গেছিল, মনে করে দেখো ডি ইউ মাইনাস ডি ডাব্লিউ হয়ে গেছিল। কেন? রুদ্ধতাপ প্রক্রিয়াতে তাপ তোমার শূন্য ছিল, তাপের জায়গায় শূন্য বসানোর পর আমি এই মানটাই পাইছিলাম না একটু আগে, অর্থাৎ কৃত কাজ অভ্যন্তরীণ শক্তির হ্রাস বা বৃদ্ধির সমান। বুঝছো? কৃত কাজ অভ্যন্তরীণ শক্তির উপর ডিপেন্ড করছিল আমাদের রুদ্ধতাপ প্রক্রিয়ায়। রুদ্ধতাপ প্রক্রিয়ায় যদি অভ্যন্তরীণ শক্তির মান বেশি হইতো তাহলে কাজ বেশি, অভ্যন্তরীণ শক্তির মান কম তাহলে কাজ কম। এবং তার আগে একটা নেগেটিভ চিহ্ন দেখতে পাচ্ছি আমরা রুদ্ধতাপ প্রক্রিয়াতে কি হয়েছিল? আমাদের অন্তঃস্থ শক্তিটা হ্রাস পাইছিল। হ্রাস পেলে আমাদের সিস্টেমটা কি হয়েছিল? সিস্টেমটা শীতল হয়ে গেছিল। সিস্টেমটা কি হয়েছিল বলতো? সিস্টেমটা শীতল হয়ে গেছিল। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার না? এখান থেকে আমরা আর কিছু পড়বো না। তারপর চলে যাচ্ছি, এখানে ছোট ছোট ম্যাথ আছে, তোমাদের রিদওয়ান ভাই বুঝাই দিবে। আর এই ম্যাথ গুলো তোমরা পারবা, সমস্যা নাই। এই সূত্র তো আমি তোমাদের বুঝাই দিচ্ছি। তারপর মান বসাবা, মান একদম বিয়োগ করে দিলে হয়ে যায়। এগুলো আমার বোঝানোর মতো ম্যাথ না, এগুলো তুমি একবার দেখো আর রিদওয়ান সলভ করে দিবে না, সমস্যা নাই। ম্যাথ পড়াতে গেলে আরো দেরি হয়ে যাবে, থিওরি বোঝানো যাবে না। এখানে সবুজ কালি দেওয়া কিছু দাগ দেওয়া আছে, এগুলো নতুন অ্যাড হয়েছে, তোমাদের লাগবে না।
তাপীয় সিস্টেম আমরা এখানে তোমার হচ্ছে তাপের কয়টা রাশির কথা পড়ছি, পিভিটির কথা পড়ছো তোমরা, আর আবেষ্টনী আমরা হচ্ছে বেষ্টনী দ্বারা একটা সিস্টেমের কথা বলছিলাম, সীমাবদ্ধ ক্ষেত্রের কথা বলছিলাম, এগুলো একটু আগে বলা হয়ে গেছে, এখান থেকে আমরা কিচ্ছু দেখবো না। তারপর চলে যাচ্ছে আমাদের সিস্টেম কয় রকমের, সিস্টেম 3 রকমের, একটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম, একটা বদ্ধ সিস্টেম, আর একটা বিচ্ছিন্ন সিস্টেম। উন্মুক্ত সিস্টেম পরিবেশের সাথে ভর আর শক্তি উভয় বিনিময় করে, খোলা, একদম খোলা। উন্মুক্ত তাহলে কি বিনিময় করবে, ভর শক্তি দুইটাই বিনিময় করবে। তারপরে আমাদের বদ্ধ সিস্টেম, বদ্ধ সিস্টেম শুধু শক্তি বিনিময় করতে পারবে কিন্তু ভর বিনিময় করতে পারবে না। বদ্ধ সিস্টেম হচ্ছে বস, খালি শক্তি বিনিময় করে কিন্তু ভর বিনিময় করে না। ব দিয়ে বদ্ধ সিস্টেম, স দিয়ে শক্তি বিনিময় করে। বদ্ধ সিস্টেম বস কথা দিয়ে মনে রাখবো। বিচ্ছিন্ন সিস্টেম পরিবেশ দ্বারা মোটেও প্রভাবিত হয় না, বিচ্ছিন্ন সিস্টেম কিছুই বিনিময় করে না। বিচ্ছিন্ন সে আবার কি বিনিময় করবে, উন্মুক্ত হলে দুইটাই বিনিময় করবে, বদ্ধ হলে শুধু শক্তি বিনিময় করবে, ভর বিনিময় করবে না। আর বিচ্ছিন্ন সে কিছু বিনিময় করবে না, ঠিক আছে, বিচ্ছিন্ন কিছু বিনিময় করবে না, এইটুকু আমাদের পড়তে হবে। তারপর তাপগতিবিদ্যার বিভিন্ন প্রকারের পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা, তাপীয় সিস্টেমের বিভিন্ন প্রকার পরিবর্তন। তাপগতির পরিবর্তন 4 প্রকারের। প্রথমত দেখতে পাচ্ছি সমষ্ণ পরিবর্তন। সমষ্ণ পরিবর্তনে যারা স্থির কি ছিল, আমার সাথে সাথে রিভিশন দিয়ে ফেলো তো। সমষ্ণ পরিবর্তনে আমাদের স্থির কি ছিল, তাপমাত্রা স্থির ছিল। তাপমাত্রা স্থির থাকা মানে কি, স্থির থাকা, তাপমাত্রা স্থির থাকা মানে আমাদের তাপমাত্রা স্থির, কিন্তু আমি কার মান শূন্য বসেছিলাম, ডি ইউর মান শূন্য বসেছিলাম। মনে করে দেখো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডি ডাব্লিউ ইজ ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, আমরা কোন মানটা শূন্য বসেছিলাম, ডি ইউর মানটা শূন্য বসেছিলাম। ডি ইউ মানে কি, ডি ইউ মানে অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি, অন্তস্থ শক্তি। দ্যাট মিন্স আমাদের সমষ্ণ প্রক্রিয়াতে কি কি তোমার হচ্ছে ধ্রুব থাকবে, তাপমাত্রা অন্তস্থ শক্তি। রুদ্রতাপীয় প্রক্রিয়াতে কি ধ্রুব থাকবে, রুদ্রতাপীয় প্রক্রিয়াতে তাপ ধ্রুব থাকবে। রুদ্রতাপীয় প্রক্রিয়ার বেলায় তুমি ডি কিউর মান শূন্য বসেছিল না, পরে মাইনাস হয়ে গেল, ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডি ইউ হয়ে গেল। মনে করে দেখো তো, আমাদের ক্লাসের পরে কিন্তু ক্লাসে রেডি হয়ে যাবে। যারা একটু ধৈর্য ধরে ক্লাসে থাকবে তারা বলবে যে এই ক্লাসটা আসলে তার জীবনের একটা শ্রেষ্ঠ ক্লাস তাপগতিবিদ্যার জন্য। রুদ্রতাপীয় পরিবর্তন, রুদ্রতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে তাপ ইজ ইকুয়াল টু আমাদের কি বসেছিলাম আমরা, ডি কিউ ইজ ইকুয়াল টু কিন্তু আমরা শূন্য বসেছিলাম। আচ্ছা, তাপ রুদ্রতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে তাপ ধ্রুব এবং সাথে তুমি এনট্রপিটাও ধ্রুব, মনে রাখো। রুদ্রতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে তাপ ধ্রুব এবং এনট্রপিও ধ্রুব। এনট্রপি সম্পর্কে আমি তোমাদের পরে বলবো একটু পরে। সমায়তন, নামই তার আয়তন, তাহলে আয়তনটা সমান থাকবে। সমচাপ, নাম তার চাপ, তাহলে চাপটা হচ্ছে ধ্রুব থাকবে। কোনটাতে কি ধ্রুব থাকবে আমাদের একটু পড়তে হবে। তাহলে চলো রিভিশন দিয়ে ফেলি। সমষ্ণ পরিবর্তন, সমষ্ণ পরিবর্তনে তাপমাত্রা ধ্রুব, তাপমাত্রা ধ্রুব এবং অন্তস্থ শক্তি ধ্রুব। আর রুদ্রতাপীয় পরিবর্তন, রুদ্রতাপীয় পরিবর্তনে তাপ ধ্রুব এবং এনট্রপি ধ্রুব। সমায়তন পরিবর্তনে আয়তন ধ্রুব আর সমচাপ পরিবর্তনে চাপ ধ্রুব, ঠিক আছে। আচ্ছা সরি একটু। তারপর সমষ্ণ পরিবর্তন আমরা এখানে দেখছি, আর কিছু দেখবো না। তারপরে এখানে আমাদের আরো কিছু কথা তুমি এখন পড়লে পারবা। সমষ্ণ পরিবর্তনে তাপমাত্রা স্থির থাকে, এটা সমষ্ণ পরিবর্তন। সমষ্ণ পরিবর্তনে হচ্ছে আমরা বয়েলের সূত্রের কথা জানি, বয়েলের সূত্র পি ব্যস্তানুপাতিক ভি, তাই না। আমরা চাপ বাড়াইলে আয়তন কমে, আয়তন বাড়াইলে চাপ কমে, এগুলো পড়ছি আমরা। চাপের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। সমষ্ণ পরিবর্তনের উপর ডিপেন্ড করে আমাদের তোমার সম আইসোথার্ম লেক তৈরি করা হয়েছিল, মনে করে দেখো। এটা বয়েলের সূত্র রিলেটেড যা কিছু আছে তার সমষ্ণ পরিবর্তন। সমষ্ণ পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো একটু দেখো, শর্তগুলা। একটা সুপরিবাহী পাত্র হবে, সমষ্ণ পরিবর্তন সুপরিবাহিত হবে, এটা হচ্ছে তোমার চতুষ্পার্শ্ব তাপ গ্রহিতা বা তাপ ধারণ ক্ষমতা উচ্চ হইতে হবে, তাপ ধারণ ক্ষমতাটা উচ্চ হইতে হবে। তারপর চাপের পরিবর্তন ধীরে ধীরে ঘটবে, চাপের পরিবর্তনটা কি হবে, ধীরে ধীরে হবে। প্রয়োজনীয় তাপ গ্রহণ বা বর্জনের তাপমাত্রা স্থির থাকবে। এখন আমার কথা হচ্ছে এগুলো তো তোমার মনে থাকবে না, তাই না। এগুলো মনে না থাকলেও চলো আমরা একটু একটু পার্থক্য করে পড়বো, একটু ধৈর্য ধরো তোমরা। এখানে দেখো সমষ্ণ প্রসারণ, সমষ্ণ, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কথা লিখে রাখছি। সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে টায়ার ফেটে যায়, আর রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে হঠাৎ করে টায়ার ফেটে যায়। রুদ্ধতাপ মানে হঠাৎ হঠাৎ টাইপের কিছু, হঠাৎ করে গাড়ি চলতেছে টায়ার ফেটে গেছে, এটা রুদ্ধতাপ। আর সমষ্ণ প্রসারণ হচ্ছে টায়ারটা ফেটে গেছে যে কোনো সময়, হঠাৎ না, হঠাৎ কথা নয় আর কি, শুধু টায়ার ফেটে গেছে, সমষ্ণ প্রসারণ। সম আয়তনের ক্ষেত্রে চলন্ত গাড়ির টায়ারের মধ্যে, গাড়ি যখন চলতে থাকে তখন টায়ারে, চলন্ত গাড়ির টায়ারে কোন ধরনের প্রক্রিয়া চলে, সমায়তন প্রক্রিয়া চলে। এই কথাগুলো একটু মনে রাখবো। আমরা সমষ্ণ পরিবর্তনের শর্ত পড়ছি, এবার বৈশিষ্ট্য দেখবো। বৈশিষ্ট্যের ক্ষেত্রে গ্যাসের চাপ আর আয়তনের পরিবর্তন আমরা দেখছি বয়েলের সূত্রে। চাপের সাথে আয়তনের একটা কি সম্পর্ক ছিল, ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল। এই তোমার হচ্ছে প্রয়োজন মতো তাপ সরবরাহ বা তাপ গ্রহণ করতে পারবে, এটা একটা ধীর প্রক্রিয়া। তাপ সুপরিবাহী হবে এবং চতুষ্পার্শ্ব থেকে তাপ গ্রহিত উচ্চ হইতে হবে। তারপরে বয়েলের সূত্র মেনে চলে, লেকটা কম খাড়া, কম খাড়া মানে অধিক ঢালু। এটা আমি বুঝাইতেছি, এটা তোমরা এখন বুঝবা না, যখন আমি তোমাদের রুদ্ধ তাপটা পড়াবো এই ম্যাথ তুমি হাতে কলমে পারবা, এগুলো একদম সহজ ম্যাথ, আমি তখন তোমাদের ইজি করে দিব আরো। এখানে তুমি একটা লেক দেখতে পাচ্ছ, এই লেকের মধ্যে এটা দেখো,
এটা অনেকটা হচ্ছে তোমার ঢালু, তাই না? ঢালু, কম খাড়া টাইপের লেক, এটা সমষ্ণ। আর এটা দেখো অধিক খাড়া, অধিক খাড়া মানে কম ঢালু, এটা হচ্ছে রুদ্ধতাপের লেক। তারপর দেখো আমাদের এইটা হচ্ছে আমাদের তোমার কম খাড়া যে লেকটা, এটা হচ্ছে সমষ্ণ লেক। আর যেটা অধিক খাড়া মানে কম ঢালু, অধিক খাড়া যেটা, সেটা রুদ্ধতাপের লেক। অর্থাৎ রুদ্ধতাপটা হচ্ছে খাড়া হয়, বুঝছো, বেশি খাড়া, রুদ্ধতাপটা বেশি খাড়া, আর সমষ্ণটা বেশি ঢালু, বুঝছো? এইটুকু মাথায় রাখো, এরপর আমি তোমাদের আরো বুঝাই দিতেছি। এখানে জাস্ট দেখাইলাম, এটা আবার আসবে আমাদের। এখানে দেখার কিছু নেই। রুদ্ধতাপীয় পরিবর্তন, সিস্টেম তাপ গ্রহণ করে না কিন্তু তাপ বর্জনও করে না, অর্থাৎ তাপটা স্থির থাকে, তাপ গ্রহণও হয় না, তাপ বর্জনও হয় না। যখন কোনো কিছু গ্রহণ বা বর্জন হয় না, তখন আমরা কি মনে করি যে দুইটা জিনিস এক জায়গায় আছে, তাদের মধ্যে কোনো তাপ গ্রহণ বা বর্জন কিছুই হচ্ছে না, তাহলে তাপটা সমতা আছে, তাই না? তাহলে তাপটা আমাদের এখানে তোমার স্থির থাকে। রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমাদের তাপ স্থির থাকে, বুঝছো? তাপ গ্রহণ বা বর্জন কিছু হয় না, তাপটা স্থির থাকে। আমাদের রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু বয়লের সূত্র প্রযোজ্য না। আমাদের কার সূত্রের ক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য? আমাদের সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য ছিল। রুদ্ধতাপের ক্ষেত্রে কিন্তু বয়লের সূত্র প্রযোজ্য না। তারপরে এখানে বলছে রুদ্ধতাপে থেকে রুদ্ধতাপীয় লেকটা বয়লের লেক বা সমষ্ণ লেকের চাইতে কি বেশি খাড়া। একটু আগে দেখলাম না, এটা হচ্ছে আমাদের সমষ্ণ লেক, কিন্তু এই খাড়া লেকটা কি ছিল? খাড়া লেকটা ছিল আমাদের রুদ্ধতাপের লেক। অর্থাৎ রুদ্ধতাপের লেকটা আমাদের সমষ্ণ লেকের চাইতে বেশি খাড়া। কতটুক খাড়া? গামা গুণ খাড়া। কতটুক খাড়া বলো তো? গামা গুণ খাড়া, এটা মনে রাখো। তাহলে এখানে আর কিছু দেখতেছি না আমরা। এবার চলো রুদ্ধতাপের পরিবর্তনের শর্তগুলো কি আমরা একটু মনে রাখবো। রুদ্ধতাপের পরিবর্তনের শর্তগুলো তুমি ক কথা দিয়ে মনে রাখবা। ক, দেখো রুদ্ধতাপের পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্যাসকে একটি কুপরিবাহী তাপে রাখতে হয়। আচ্ছা, রুদ্ধতাপে যদি কুপরিবাহী হয় তাহলে সমষ্ণতে সুপরিবাহী, পার্থক্য। তারপর দেখো চতুর্পার্শ্বে তাপমাত্রার তাপগ্রাহিতা কম হতে হবে। আমরা একটু আগে দেখছি সমষ্ণতে উচ্চ হতে হবে, এটাতে কম বা নিম্ন, এটাতে উচ্চ। এটা খুব দ্রুত সংঘটিত হবে। রুদ্ধতাপ হঠাৎ করে ফেটে যায় টায়ার, দ্রুত হইলো না, দ্রুত টাইপের, অর্থাৎ রুদ্ধতাপটা দ্রুত হয়। যদি রুদ্ধতাপটা দ্রুত হয় তাহলে আমাদের সমষ্ণটা ধীরে ধীরে হবে। তাহলে পার্থক্য করতে পারতেছি না, এটা ক দিয়ে মনে রাখবো। ক দিয়ে কুপরিবাহী, ক দিয়ে তাপগ্রাহিতা কম, ক দিয়ে কুইক। কুইক মানে কি? দ্রুত না। দেখো কুইক, ক দিয়ে কুইক, কুইক মানে দ্রুত। তাহলে ক দিয়ে আমরা এগুলো মনে রাখতে পারতেছি। তাহলে রুদ্ধতাপের পরিবর্তন ক দিয়ে মনে রাখবা। রুদ্ধতাপের পরিবর্তন কি দিয়ে মনে রাখবো বলো তো? রুদ্ধতাপের পরিবর্তন হচ্ছে ক দিয়ে মনে রাখবো আমরা। রুদ্ধতাপের পরিবর্তনটা ক দিয়ে মনে রাখবো। ক দিয়ে কি কি মনে রাখা যায়? কুপরিবাহী পাত্র রাখতে হবে, তারপরে হচ্ছে চতুর্পার্শ্বে পাত্রের চতুর্পার্শ্বস্থ মাধ্যমে তাপগ্রাহিতা কম হতে হবে, কম বা নিম্ন হতে হবে। আর আমরা দেখছি সমষ্ণতে উচ্চ হয়েছিল, আচ্ছা সুপরিবাহী ছিল। চাপ পরিবর্তন খুব দ্রুত, আমরা এখানে দেখছিলাম ধীরে হয়েছিল সমষ্ণতে, তাই না? তাহলে দ্রুত মানে কুইক, তাহলে ক দিয়ে কিন্তু মনে রাখা যাচ্ছে। আচ্ছা, তারপর চলে যাই যে দেখো এখানেও একই কথা। 3 নম্বরটা দেখো অতি দ্রুত, দ্রুত মানে কুইক ক, কুপরিবাহী ক, নিম্ন হতে হবে, নিম্ন মানে কম, তাই না? তারপর অধিক খাড়া, অধিক খাড়া মানে কম ঢালু। অধিক খাড়া মানে কি ঢালু বলো তো? অধিক খাড়া মানে কম ঢালু। আচ্ছা, অধিক খাড়া কত গুণ খাড়া? আর সমষ্ণ লেখের তুলনায় গামা গুণ খাড়া। গামা গুণ খাড়া, এগুলো পারবো না আমরা? পারবো, ঠিক আছে। তারপর আমাদের মোট তাপের পরিমাণ স্থির, অর্থাৎ তাপ ধ্রুব। তাপের পরিমাণ স্থির মানে পরিবর্তন নাই, ধ্রুব, বুঝছো? আচ্ছা, আমাদের পরিবর্তন হবে চাপ আর আয়তনের। তারপরে তাপমাত্রা পরিবর্তন হবে, এখানে তাপমাত্রার পরিবর্তন করবে, চাপ আয়তনের পরিবর্তন হবে, কিন্তু তাপের পরিবর্তন হবে না। রুদ্ধ তাপে তাপের পরিবর্তন হয় না, তাপটা হচ্ছে স্থির থাকে, বুঝছো? আচ্ছা, আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, ওকে। তাপগতীয় প্রক্রিয়া কি কি স্থির থাকে? আমি তোমাদের একটু আগে বলে দিচ্ছি। 4টা সিস্টেমের মধ্যে আমাদের সমষ্ণ প্রক্রিয়াতে তাপমাত্রা আর অভ্যন্তরীণ শক্তিটা স্থির থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তাপ আর এন্ট্রপি স্থির থাকে। সমচাপে আর সমায়তনের দুটো নামের মধ্যে আছে চাপ আর আয়তন। তাহলে এগুলো তুমি পারবা, এখান থেকে আর তোমার কিছু দেখার দরকার নাই। আমরা সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু গামা জানি। সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু কি বলো তো? সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু হচ্ছে গামা। দেখো সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। একটু আগে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ক দিয়ে পড়ছিল না? ক দিয়ে। দেখো কুপরিবাহী, এটা যদি কুপরিবাহী হয় তাহলে সমষ্ণ সুপরিবাহী। এটা তাপ ধারণ ক্ষমতা নিম্ন হয়, যদি নিম্ন হয় তাহলে এটা হচ্ছে উচ্চ। তারপর এটা যদি দ্রুত ঘটে অর্থাৎ কুইক ঘটে, ক দিয়ে মনে রাখছিলাম, এটা ধীরে ধীরে ঘটবে। এখানে তাপমাত্রা স্থির আর এই জায়গায় তাপ স্থির। তাপ স্থির মানে হচ্ছে ডি ডিটি স্থির বা ডেলটি স্থির, বুঝছো? ডেলটির মান কত? আমরা হচ্ছে এখানে তাপ স্থির, সরি, মোট তাপের পরিমাণ স্থির, মোট তাপের পরিমাণ স্থির। আলটিমেটলি আমাদের তোমার ডি কিউর মান স্থির হয়েছে, বুঝছো? তাপকে আমরা ডি কিউ দ্বারা প্রকাশ করছিলাম, তাপমাত্রাকে না টি দ্বারা প্রকাশ করছিলাম, তাপকে তো কিউ দ্বারাই প্রকাশ করছিলাম, তাই না? তাপ মানে কিউ, তাহলে ডি কিউর মান স্থির।
আর এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা, তাপমাত্রা হচ্ছে ডিটির মান স্থির। তারপর তাপ বর্জন আর শোষণ হয়, এখানে তাপ বর্জন শোষণ হয় না, এটা দ্রুত প্রক্রিয়া মানে কুইক, এটা ধীর প্রক্রিয়া, এটা বয়লের সূত্র মেনে চলে সমস্ত প্রক্রিয়া। আর আমাদের রুদ্ধতাপ প্রক্রিয়া কিন্তু বয়লের সূত্র মেনে চলে না, আমাদের পিভি টু দি পাওয়ার গামা হয়ে যায়। আর এটা হচ্ছে তোমার পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক। সমস্ত লেক অপেক্ষায় কম খাড়া, সমস্ত লেকটা তো কম খাড়া ছিল, যেরকম ছিল ঢালু ছিল, আর রুদ্ধতাপ লেকটা এমন খাড়া ছিল, বেশি খাড়া ছিল। সমস্ত লেকটা এরকম ছিল, কম খাড়া ছিল, কিন্তু রুদ্ধতাপ লেকটা বেশি খাড়া ছিল। তাহলে বেশি খাড়া কত গুণ খাড়া? গামা গুণ খাড়া। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার, সবাই আমরা এখানে ক্লিয়ার হয়ে গেছে, এখান থেকে আর তেমন কিছু আমাদের লাগবে না। তারপর চলে যাচ্ছে পরবর্তী পেজে। এই যে দেখো এখানে বলো তো আমাদের কোনটা হচ্ছে সমষ্ণ লেক? এই যে এটা হচ্ছে সমষ্ণ লেক, এটা কম খাড়া অর্থাৎ ঢালু, বেশি ঢালু। আর আমাদের রুদ্ধতাপ লেকটা কিরকম? বেশি খাড়া। দেখছো রুদ্ধতাপ লেকটা খাড়া না? কত গুণ খাড়া সমষ্ণ লেকের তুলনায়? গামা গুণ খাড়া, গামা গুণ খাড়া। বুঝছো? এটা রুদ্ধতাপ লেক, এটা আবার সমষ্ণ লেক, এটা আবার রুদ্ধতাপ লেক। বুঝছো? তাহলে যেটা খাড়া বেশি এটাই রুদ্ধতাপ লেক, যেটা খাড়া বেশি সেটাই রুদ্ধতাপ লেক। আমাদের সমষ্ণ লেকের তুলনায় কত গুণ খাড়া? গামা গুণ খাড়া। তাহলে এখানে আর কিছু দেখবো না আমরা। তারপর এখানে দেখো মোলার আপেক্ষিক তাপকে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে, সি ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই এন ডেল টি। এখানে ডেল কিউ বলতে কি বোঝাচ্ছে, এন এর মান কত, ডেল টি এর মান কত, কি এগুলো তুমি একবার পড়ে নিবা। বুঝছো? এককটাও পড়ে নিবা। তারপর আমাদের গ্যাসের দুটি আপেক্ষিক তাপ রয়েছে, একটা হচ্ছে স্থির চাপে মোলার গ্যাসের আপেক্ষিক তাপ, আর এটা হচ্ছে স্থির আয়তনে মোলার গ্যাসের আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ দুইটা, একটা হচ্ছে স্থির চাপে আর এটা হচ্ছে মোলার স্থির আয়তনে। ঠিক আছে? একটা স্থির চাপে আর এটা স্থির আয়তনে। তারপর এখানে দেখো আমাদের স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সিভি। স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিভি। আমরা দেখতে পাচ্ছি যে সিপি এর মান সিবি অপেক্ষা বেশি, সিপি এর মানটা সিভি অপেক্ষা বেশি। দ্যাট মিন্স এরকম আমাদের সিপি গ্রেটার দেন সিভি। বুঝছো? সিপি এর মান সিভি অপেক্ষায় বেশি। এখান থেকে আর কিছু পড়বো না আমরা। সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস বাহ্যিক চাপের বিরুদ্ধে কাজ, মানে সিভি এর মানটা সিপি এর চাইতে বেশি। আচ্ছা, সিপি এর মানটা সিভির চাইতে বেশি, সিভির সাথে আবার বাহ্যিক চাপের বিরুদ্ধে কাজ নিয়ে তারপরে সিপি সমান হইতে হয়। মানে যদি আমি খালি সিপি ইকুয়াল টু সিভি দিতাম হইতো না, কারণ সিভির মানটা ছোট, সিভির মানের সাথে আরো কিছু যোগ করে তারপর তার সিপি এর সমান হইতে হয়, সিপি এর সমান হইতে হয়। দ্যাট মিন্স সিপিটা সিভি এর চাইতে বেশি। একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি আর সিভি এর সম্পর্ক, এখানে সিপি আর সিভি এর কিছু সম্পর্ক দেওয়া আছে, আমাদের এই সম্পর্কগুলো একটু জানতে হবে। এই যে এটা একটু পড়বা, সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস কাজের পরিবর্তন, কাজের পরিবর্তন মানে পি ডিভি। বুঝছো? তাহলে এইটুকু দেখলাম আমরা। কাজের পরিবর্তন, কাজ মানে কি আমরা মনে করে দেখো, ডি ডব্লিউ ইজ ইকুয়াল টু কি ছিল? ডি ডব্লিউ ইজ ইকুয়াল টু পি ইনটু তোমার হচ্ছে ডিভি ছিল না? আয়তনের পরিবর্তন, চাপ ইনটু আয়তনের পরিবর্তন, সেটা এখানে বসাই দিচ্ছি। একটু আগে বলছিলাম আমি এগুলা। তাহলে এখান থেকে আর কিছু না। এবার আসো সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। এখানে আর একটা ধ্রুবক, আর এর মানটা তোমরা এর আগেও জানো। আর এর মান হচ্ছে তোমার 8.314 জুল পার কেলভিন পার মোল। বুঝছো? তাহলে আমরা এটা দেখলাম সিপি গ্রেটার দেন সিভি। এগুলো তুমি একবার একটু রিডিং করবে, এখান থেকে তেমন কিছু নাই আমাদের। তবে এই গামার মানের ভিন্নতার একটা ইম্পর্টেন্ট পড়া আছে এখানে। আমরা গামা ইজ ইকুয়াল টু সিপি বাই সিভি জানি। গামা ইজ ইকুয়াল টু কি? সিপি বাই সিভি। সিভি ইজ ইকুয়াল টু দেখো 3/2r। মানগুলো একটু জানতে হবে, এটা ইম্পর্টেন্ট। সিপি মানে 5/2r। এবং আমরা দেখতে পাচ্ছি এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমাদের 1.67। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মান কত? 1.67। এক পারমাণবিক গ্যাস কারা? নিষ্ক্রিয় গ্যাস যারা তারাই হচ্ছে এক পারমাণবিক গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস যারা তারাই হচ্ছে এক পারমাণবিক গ্যাস। তাহলে পরীক্ষা যদি আসে হিলিয়ামের ক্ষেত্রে আমাদের গামার মান কত? 1.67। নিওনের ক্ষেত্রে গামার মান কত? 1.67। আর্গনের ক্ষেত্রে গামার মান কত? 1.67। তাহলে নিষ্ক্রিয় গ্যাস যারা তারা এক পারমাণবিক গ্যাস, তাদের মান কত? 1.67। সিপি আর সিভি এর মানটা তুমি একবার পড়বা। তারপরে আমাদের এখানে দেখো দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিপি আর সিভি এর মান 5 আর 7। বুঝছো? দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 5 আর 7। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে দ্বিপারমাণবিক গ্যাস কারা? অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এগুলো সব হচ্ছে ফ্লোরিন, এগুলো সব দ্বিপারমাণবিক গ্যাস না? দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে আমাদের 1.40। দেখো 2 দুগুণে কত হয়? 4। তাহলে 4 একটা জোড় সংখ্যা, 4 একটা জোড় সংখ্যা, এমনি করে মনে রাখতে পারবা। দেখলা। এরপর আমাদের বহু পারমাণবিক গ্যাস বা 3 পারমাণবিক গ্যাস, একে দুইয়ের অধিক মানে তো বহু, তাই না? তাহলে 3 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে দেখো গামার মান কত? 1.33। 1.33 মানে বহু পারমাণবিক গ্যাস। এবং এটার মানের ক্ষেত্রে দেখো 3r আর 4r আছে, 3 4 মানে বহু মানে তো 3 4 এগুলাই, তাই না? তাহলে আর এর মানটাও সহজ, সিভি এর মান 3r আর সিপি এর মান হচ্ছে 4r। কিন্তু এর উপরের গুলাতে কিন্তু আমাদের কি ছিল? উপরের গুলাতে আমাদের ভগ্নাংশ ছিল। আমরা একটাতে দেখছি 5/2 দ্বিপারমাণবিক ক্ষেত্রে, আর এটা দেখলাম 7/2।
আর উপরে একটা 3/2 5/2 ছিল। মানগুলো আমি একটা ছকের মধ্যে দিয়ে দিছি, টেনশনের কিছু নাই, ছকটা যখন পড়বো তখন আমরা ক্লিয়ার হয়ে যাবো আবার। তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার। এখানে যে সবগুলা মানে বলা আছে বহু পারমাণবিক গ্যাস মানে কি দেখো, 3 পরমাণু, কার্বন একটা, অক্সিজেন 2টা, অর্থাৎ 3টা, তারপরে কার্বন 2টা, অক্সিজেন 6টা 8টা। তাহলে এখানে অনেকগুলা পরমাণু না, বহু পরমাণু। 3 থেকে শুরু করে যত আছে সবই হচ্ছে বহু পরমাণু, মানে হচ্ছে 1.33। আর আমাদের এখানে আরো 2 পরমাণু, এগুলো সব দেওয়া আছে, একবার রিডিং করবো, আমি এগুলো সবে তখন বলে ফেলছি। তারপর গামার গুরুত্ব রিডিং দিবা। এখানে আমাদের আর কিছু বোঝার নাই। তারপর চলে যাবো পরবর্তী পেজে, যেখানে সবগুলা মান দেওয়া আছে। দেখছো কত সুন্দর করে আমি 1 পারমাণবিকের মান দিয়ে দিছি, 2 পারমাণবিকের মান দিয়ে দিছি, 3 পরমাণু সবগুলা মান দিয়ে দিছি, সিপি এর মান দিয়ে দিছি, সিবি এর মান দিয়ে দিছি। সিপি এর মানের ক্ষেত্রে খেয়াল করো, 1 পারমাণবিকের ক্ষেত্রে 3/2 5/2, আর 2 পরমাণুর ক্ষেত্রে এই 5/2টা এখানে চলে আসছে সিভি এর ক্ষেত্রে, এবং সিপি এর মানটা আরো বেড়ে গেছে। আর আমাদের 3 পারমাণবিক ক্ষেত্রে 3 আর 4 হয়ে গেছে। আমরা জানি সিপি এর মান বড় সবসময়, কি সিপি এর মান গ্রেটার দেন সিভি এর মান, তাই না? এখানেও তাই হয়েছে। দেখো সিপি এর মানটা কিন্তু সিভি এর মানের চাইতে বেশি হয়েছে, সিপি এর মানটা সিভি এর মানের চাইতে বেশি হয়েছে। তারপরে এখানে আমরা যে কোনো বিন্দুতে রুদ্ধতাপ রেখার ঢাল, সমষ্ণ রেখার ঢালের গামা গুণ, এগুলো তো আমরা জানি যে রুদ্ধতাপ রেখার ঢালটা বড় বেশি। এই যে দেখো, এগুলো হচ্ছে সমষ্ণ লেখ, এগুলো হচ্ছে সমষ্ণ লেখ। আচ্ছা 1 মিনিট, তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা করো, এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তুমি আর যে কোনো জায়গায় তো ডিটেলসে পাবা না ক্লাস, বুঝছো? তুমি আবার এই ক্লাসটা করবা, বাইরে যদি কোথাও করো তখন এসে আবার ক্লাসটা করবা। এগুলো হচ্ছে সমষ্ণ লেখ। সমষ্ণ লেখগুলো কিন্তু খাড়া না, সমষ্ণ লেখগুলো হচ্ছে ঢালু। আর রুদ্ধতাপ লেখগুলো যেরকম খাড়া, দেখছো? রুদ্ধতাপ লেখগুলো হচ্ছে খাড়া। কত গুণ খাড়া? গামা গুণ খাড়া। রুদ্ধতাপ লেখগুলো হচ্ছে গামা গুণ খাড়া। তাহলে এগুলো আমরা পড়ছি, এখানে আর কিছু দেখার দরকার নাই, এগুলো সব বলা হয়ে গেছে। এবার দেখো আমাদের অভ্যন্তরীণ শক্তি, আমাদের অন্তঃস্থ শক্তি হচ্ছে 2 রকমের, অভ্যন্তরীণ শক্তি নিম্নত 2 রকমের শক্তির যোগফল। অভ্যন্তরীণ শক্তি যে আমাদের ভিতরে যে শক্তি ডিইউ, ডিইউ মানে কি অভ্যন্তরীণ শক্তি না? ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তি। এই ডিইউটা কয়টা শক্তির যোগফল? 2টা শক্তির যোগফল। একটা হচ্ছে আমার তাপীয় শক্তি, একটা হচ্ছে আণবিক স্থিতি শক্তি আতা। আমাদের ডিইউ, আমাদের ভিতরে যে অভ্যন্তরীণ শক্তি বা যন্ত্রের ভিতরে বা সিস্টেমের ভিতরে যে অভ্যন্তরীণ শক্তি, তা কয়টা শক্তির যোগফল? 2টা শক্তি। একটা হচ্ছে তাপীয় শক্তি আর একটা হচ্ছে আণবিক শক্তি, আণবিক স্থিতি শক্তি। একটা তাপীয় শক্তি, একটা হচ্ছে আণবিক স্থিতি শক্তি। তারপরে এখানে যে অভ্যন্তরীণ শক্তি গতি শক্তি প্লাস স্থিতি শক্তি, আমরা জানি হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি মানে গতি শক্তি আর স্থিতি শক্তির যোগফল, এগুলো সবই জানো। সমষ্ণ পরিবর্তন, সমষ্ণ পরিবর্তন হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন মানে অন্তঃস্থ শক্তির পরিবর্তন। আচ্ছা, সমষ্ণ পরিবর্তন মানে তাপমাত্রা স্থির, তাপমাত্রা পরিবর্তন ভুল বলছি। সমষ্ণ লেখের ক্ষেত্রে, সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? তাপমাত্রা স্থির। তাপমাত্রা স্থির মানে ডি ইউর মান স্থির। তাপমাত্রা স্থির যে কথা, আমাদের অন্তঃস্থ শক্তি স্থির, সে একই কথা। রুদ্ধতাপের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? ডি কিউর মান 0 দেখছিলাম। রুদ্ধতাপে তাপ স্থির, তাপকে ডি কিউ দ্বারা প্রকাশ করা হয়। এগুলো সবই বলছি। সমতল প্রক্রিয়া একটা ধ্রুব, এখানে আয়তনটা ধ্রুব থাকে, অর্থাৎ ডি ভির মান 0। সমচাপ প্রক্রিয়াতে চাপটা ধ্রুব থাকে। এগুলো সব কিন্তু তোমাদের বলা আছে একবার, এগুলো একবার রিডিং করতে পারো। এখানে মেয়ারের একটা সূত্র বলা আছে, মেয়ারের প্রকল্প কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধু তাপমাত্রার উপর নির্ভর করে, চাপ বা আয়তনের উপর নির্ভর করে না। মানে গ্যাসের অভ্যন্তরীণ শক্তিটা কিসের উপর নির্ভর করতেছে? তাহলে বলো তো, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, আমি একটু আগে বারবার বলতেছিলাম না যে আমাদের ডিটি যে কথা, ডিটি ইজ ইকুয়াল টু ডিইউ, একই কথা। অভ্যন্তরীণ শক্তি আর তাপমাত্রা একই কথা না? অভ্যন্তরীণ শক্তি আর তাপমাত্রা একই কথা। আমরা সমষ্ণ পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন হয়নি, তাপমাত্রা স্থির ছিল বলে আমরা কিন্তু ডি ইউর মান 0 বসাইছি। দ্যাট মিন্স আমাদের অভ্যন্তরীণ শক্তি যে কথা, আমাদের তাপমাত্রাও কিন্তু একই কথা। ডিটি ইজ ইকুয়াল টু ডিইউ। ডিটি ইজ ইকুয়াল টু কত বলো তো? ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিইউ। এখান থেকে আমরা কিচ্ছু দেখবো না। তারপরে আমাদের এই যে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি, এগুলো সব বলা আছে, এগুলো একদমই ইজি কথা, এখান থেকে তোমাদের আর কিচ্ছু লাগবে না। তারপর চলে যাচ্ছি পরবর্তী পেজে। এখানে ছোট ছোট ম্যাথ গুলো তোমাদের রিদান ভাই বোঝাই দিবে। এখানে দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা প্রথম সূত্র তুমি একবার রিডিং দিলে বুঝবে। এখন উষ্ণ বস্তু হচ্ছে, তুমি রিডিং দাও, পারবা, আশা করি পারবা এগুলা। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে এই সীমাবদ্ধতা, তাপগতিবিদ্যার আরেকটা সূত্র প্রয়োজন হয়েছে, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে এটার ব্যাখ্যা করা যায়নি বলেই দ্বিতীয় সূত্র লাগছে। এগুলো হচ্ছে আমাদের সীমাবদ্ধতা, সীমাবদ্ধ গুলো একটু জেনে নিবা, এখান থেকে আর তেমন কিছু নাই। দ্বিতীয় সূত্র আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, বিজ্ঞানী ক্লসিয়াস এবং ক্যালভিন পৃথকভাবে কার্নোর উপরোক্ত তথ্যের যে রূপ দেন তাই হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? কোনো কিছুর দক্ষতা এক হতে পারে না, মানে কোনো কিছুর দক্ষতা এক হতে পারে না। এখানে আমাদের এফিসিয়েন্সি ক্যান নট বি 1,
ক্লসিয়াসের প্রস্তাবনাগুলো একটু দেখবো আমরা। এখানে দেখো ক্লসিয়াসের বিবৃতিতে কি বলছে, বাইরের কোন শক্তি কর্তৃক সম্পাদিত কাজ ব্যতিরেকে শীতল বস্তু হতে উষ্ণ বস্তুতে তাপ নিজে প্রবাহিত হতে পারে না, মানে তাপ একা একা নিজে প্রবাহিত হতে পারে না, এটা বলছে আর কি। তারপর আমরা এখানে এই বিবৃতিগুলো অনেকগুলো বিবৃতি, তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের প্রমাণ করার জন্য আরো কিছু বিবৃতি দেখো, আরো বিজ্ঞানী দিচ্ছে। ক্যালভিনের বিবৃতি, তারপর প্ল্যাঙ্কের বিবৃতি, কার্নোর বিবৃতি। এখন একটা বিবৃতি তুলে দিয়ে যদি তোমাকে বলে যে এই বিবৃতিটা কার, তুমি তখন কি করবে? এতগুলা বিবৃতি মনে রাখতে পারবা? আমরা ক্যালভিনের জন্য কি পড়বো? ক্যালভিনের জন্য অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব কথাটা পড়বো, ক্যালভিন অবিরাম। প্ল্যাঙ্কের জন্য পড়বো যে ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়, ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। কার্নোর ক্ষেত্রে পড়বো হচ্ছে যন্ত্র তৈরি করা সম্ভব নয়। তাহলে আমরা তিনটা সূত্র মনে রাখতেছি, দেখো বিবৃতি মনে রাখতেছি। ক্যালভিন বলছে অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়, তাহলে ক্যালভিন অবিরাম। প্ল্যাঙ্ক ইঞ্জিন তৈরি সম্ভব নয়, কার্নো যন্ত্র তৈরি সম্ভব নয়। তাহলে কার্নোর যন্ত্র, প্ল্যাঙ্কের ইঞ্জিন, আর হচ্ছে ক্যালভিনের অবিরাম। আর ক্লসিয়াসেরটা আলাদা করে পড়বা। ক্লসিয়াসের মধ্যে কি দেওয়া আছে? আচ্ছা, ক্লসিয়াস ব্যতিরেকে একটু একটা কথা, একটা তোমার হচ্ছে কিওয়ার্ড মনে রাখতে পারো খালি, আর কিছু না। এরপর দেখো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, প্রথম দ্বিতীয় সূত্রের মূল বক্তব্য। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের মূল বক্তব্যটা কি ছিল? প্রকৃতিতে তাপমাত্রা নামক একটি প্রয়োজনীয় চলরাশি রয়েছে। আমরা দেখছি যে প্রকৃতিতে তাপমাত্রা আছে প্রথম সূত্রে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মূল বক্তব্য হচ্ছে প্রকৃতিতে অভ্যন্তরীণ শক্তি নামক একটা কিছু আছে। অভ্যন্তরীণ তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তি দুইটা হচ্ছে প্রথম সূত্রে পাইছি আমরা, তাই না? আমরা বলছিলাম না একটু আগে যে ডি তোমার হচ্ছে ডিটি ইজ ইকুয়াল টু ডি ইউ, সেম কথা আমরা বলছিলাম না? অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রা সেম কথা। এগুলো কোথায় পাইছি? এগুলো আমরা প্রথম সূত্রে পাইছি। তারপর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হচ্ছে প্রকৃতিতে এন্ট্রপি আছে, এন্ট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে কি আছে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হচ্ছে এন্ট্রপি আছে, বুঝছো? এন্ট্রপি নামক আরেকটা তাপগতীয় চলরাশি রয়েছে, এন্ট্রপিকে এস দ্বারা প্রকাশ করা, অর্থাৎ টাস। এখান থেকে আর কিছু পড়বো না আমরা। তারপরে যে দেখো শূন্যতম সূত্র মূল বক্তব্য হচ্ছে তাপমাত্রা। শূন্যতম সূত্রের মূল বক্তব্য কি? শূন্যতম সূত্রের মূল বক্তব্য হচ্ছে তাপমাত্রা, থার্মোমিটার তৈরি করা হয়েছে। তারপর প্রথম সূত্রের মূল বক্তব্য হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। প্রথম সূত্রের মূল বক্তব্য কি বলতো? প্রথম সূত্রের মূল বক্তব্য হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তিটা আমার কার সাথে সম্পর্ক তৈরি করছে? কাজ আর তাপের মধ্যে সম্পর্ক তৈরি করছিল। অভ্যন্তরীণ শক্তিটা কাজ আর তাপের মধ্যে সম্পর্ক তৈরি করছিল। তারপরে আমাদের তোমার হচ্ছে দ্বিতীয় সূত্রে এন্ট্রপির কথা বলা আছে। এটা দিয়ে তাপীয় ইঞ্জিন আর রেফ্রিজারেটর তৈরি করা হয়েছে, বুঝছো? তাহলে এইটুকু আমরা এখান থেকে আর কিছু পড়বো না। তারপর চলে যাবো পরবর্তী পেজে, প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী মানে কি? ফেরত আসে যেটা, তাই না? অপ্রত্যাগামী মানে জীবনে ফেরত আসে না, এরকম কিছু। তাহলে প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী নিয়ে আলোচনা করবো। দেখো, যেই প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে, যেই প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে তাকে আমরা কি বলবো? যেই প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে তাকে আমরা বলবো প্রত্যাগামী প্রক্রিয়া। আচ্ছা, আর যে প্রক্রিয়া বিপরীতমুখী প্রত্যাগমন করবে না তাকে আমরা বলবো অপ্রত্যাগামী প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে এখানে চলো আমরা দেখে নিচে কি আছে। এখানে কিছু কথা আছে, দেখো চৌম্বকের হিস্টেরেসিস ধর্ম, এগুলো বিভিন্ন কিছু, এগুলো থাকবে না আর কি। তারপরে প্রত্যাগামী প্রক্রিয়ার শর্তটা হচ্ছে এটা খুব ধীরে ঘটবে। প্রত্যাগামী প্রক্রিয়াটা কি হবে? খুব ধীরে ঘটবে, অপচয় শক্তির সৃষ্টি হয় না। তারপর হচ্ছে সান্দ্রতা, ঘর্ষণ ইত্যাদি হচ্ছে অপচয় শক্তির উৎস। এই কথাগুলো, উদাহরণগুলো একটু রিডিং করবো আর কি। শর্ত উদাহরণ কিছু লাইন আমি ডাক দিছি, উদাহরণগুলো খুব ভালো করে পড়ো একটু। খুব ধীরে সংঘটিত করলে সমুষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপ পরিবর্তন প্রত্যাবর্তী হবে। এখানে যা যা দেওয়া আছে, এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। প্রতি গ্রামে 40 ক্যালোরি বা 336 তাপ শক্তি স্বাভাবিক তাপমাত্রায় বরফ পানিতে পরিণত হয়। এই লাইনগুলো একটু পড়বো খালি আমরা এখান থেকে। হ্যাঁ, এখান থেকে আর কিছু লাগবে না আমাদের, এই এক্সাম্পল গুলো একবার একটু দেখবা। তারপর অপ্রত্যাগামী প্রক্রিয়া, যেটা ফেরত আসবে না, তাই না? আমরা প্রত্যাগামী প্রক্রিয়া দেখছি যে পুনরায় ফেরত আসে, প্রত্যাবর্তন করে। কিন্তু অপ্রত্যাগামী প্রক্রিয়া বিপরীত পক্ষে প্রত্যাগমন করে না, যা হয়েছে হয়েছে, শেষ, আর ফেরত আসবে না। যেমন আমাদের লাইফের পিছনে যা হয়েছে তা শেষ, ওটা কিন্তু আর ফেরত আসবে না, সামনে যেতে হবে। আমাদের অপ্রত্যাগামী প্রক্রিয়া চলতেছে আর কি। যাই হোক, তাহলে দেখো অপ্রত্যাগামী প্রক্রিয়া হঠাৎ এবং স্বতঃস্ফূর্ত সংঘটিত হয়। প্রত্যাগামী যদি ধীরে হয় তাহলে অপ্রত্যাগামী হঠাৎ হবে না। পার্থক্য আর কি, যে সমুষ্ণ আর রুদ্ধতাপের মতো আর কি। এটা প্রাকৃতিক প্রক্রিয়া, আমাদের প্রাকৃতিক যত প্রক্রিয়া আছে সবই অপ্রত্যাগামী। আমাদের জীবন অপ্রত্যাগামী। আমরা কেবল পুনরায় জীবন পাচ্ছি, এই যে আমাদের জীবন শেষ হয়ে গেলে শেষ না, দুনিয়ার জীবন তো শেষ, অন্য আখিরাতে পাবো হয়তো আল্লাহ দিলে। কিন্তু এখন তো আমাদের জীবনটা তোমার হচ্ছে অপ্রত্যাগামী অবস্থা, অর্থাৎ প্রাকৃতিক যা আছে সবই হচ্ছে অপ্রত্যাগামী অবস্থা। আমাদের পুনরায় ফিরে আসার প্রবণতা দেখা যায় না, মানে এগুলো সবকিছু আর কি অপ্রত্যাগামী অবস্থা। তাহলে অপ্রত্যাগামী এর অবস্থার এক্সাম্পল গুলো সবগুলো তুমি একবার রিডিং দিবা।
তারপর প্রত্যগামী অপ্রত্যগামীর তুলনা চাইতে আমাদের একটা পার্থক্য ছক করলে মনে ভালো হয়। আমরা চলো একটু পার্থক্য ছক দেখি। কার্নোর চক্র কিন্তু বিজ্ঞানী সাদি কার্নো দিছে, সাদি কার্নো 1832 সালে দিছে। তারপরে আমাদের এখানে দেখো আমাদের কোন সাদি কার্নো চিন্তা করছে যে কার্নোর চক্র এমন একটা চক্র যার কার্যক্ষমতা 100%। এই পৃথিবীতে কারো কার্যক্ষমতা 100% আছে? এই পৃথিবীতে কারো কার্যক্ষমতা 100% নাই। কার্নোর চক্রের মধ্যে খালি 100% কার্যক্ষমতা দেখা যায়। ইভেন মেডিকেল ভর্তি পরীক্ষায় কেউ কখনো 100 পায় নাই। অর্থাৎ 100% বলতে পৃথিবীতে কিছু নাই। এমন একটি যন্ত্র বাস্তবে দেওয়া কি সম্ভব কিনা এটা চিন্তা করছিলেন আমাদের বিজ্ঞানী কার্নো চক্র একটা কাল্পনিক চক্র। কার্নো চক্র একটা কি চক্র বলতো? কার্নোর চক্র একটা কাল্পনিক চক্র। কার্নোর চক্রের মধ্যে আমাদের জ্বালানি বা কার্যনির্বাহক বস্তু হিসেবে কি নেওয়া হয়েছে জানো? কার্নো চক্রের মধ্যে আমাদের জ্বালানি বা কার্যনির্বাহক বস্তু হিসেবে আদর্শ গ্যাস নেওয়া হয়েছে। আদর্শ ইঞ্জিন এটা একটা, কিন্তু এখানে আদর্শ গ্যাস নেওয়া হয়েছে। হ্যাঁ, আদর্শ গ্যাস নেওয়া হয়েছে। আর আমাদের তোমার একটা দক্ষতা 100% ধরা হয়েছে। তাহলে কার্নোর চক্র মূলত আমাদের বাস্তবে কোনো কিছু না। কার্নোর চক্র একটা কল্পনা। কার্নোর চক্রের কয়েকটা পার্ট আছে, দেখো পার্ট গুলো হচ্ছে চোঙ বা সিলিন্ডার। পরীক্ষা আসতে পারে নিচের কোনটা কার্নোর চক্রের পার্ট না? তাপ আধার বা তাপ উৎস, যেখানে তাপমাত্রা স্থির থাকে। তাপ গামলা বা তাপ গ্রাহক, যেখানে তাপগ্রাহিত উচ্চ অতি উচ্চ তাপমাত্রা সর্বদা স্থির থাকে। আসন, এগুলো একবার পড়ে নিব আমরা, ঠিক আছে? এখান থেকে আর কিছু পড়বো না আমরা। কার্নোর চক্র একটি প্রত্যগামী চক্র। কার্নোর চক্র একটা প্রত্যগামী চক্র। জ্বালানি বা কার্যনির্বাহক বস্তু হচ্ছে আদর্শ গ্যাস, দক্ষতা 100%। এগুলো আমি তোমাদের একটু আগে বলছি। এই জিনিসগুলো একবার একটু রিডিং দিতে পারো। কার্নোর চক্র এখান থেকে আসার মতো তেমন কিছু আর নাই। তারপর চলে যাবো আমরা পরবর্তীতে। এখানে এই যে ছকটা দেখো, এই ছকের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লেখের ভিতরে আমরা একটা সমষ্ণ লেখ দেখতে পাচ্ছি। তারপর আমরা একটা রুদ্ধতাপের লেখ দেখতে পাচ্ছি, আরেকটা সমষ্ণ লেখ দেখতে পাচ্ছি, আরেকটা রুদ্ধতাপের লেখ দেখতে পাচ্ছি। একটু খেয়াল করে দেখো, এখানে সমষ্ণ লেখটা এটা প্রসারণ। সমষ্ণ লেখটা কিরকম? সমষ্ণ প্রসারণ। তারপর রুদ্ধতাপের লেখটা কিরকম? রুদ্ধতাপের প্রসারণ। তারপর দেখো খেয়াল করে একটু, তোমাদের যদি আমি এক্স স্কেল ধরি, এটা হচ্ছে এক্স এক্স হ্যাঁ, এক্স অক্ষ বরাবর। দেখো তো এক্স অক্ষ বরাবর আস্তে আস্তে কি বাড়তেছে না? এই জায়গায় আমাদের আয়তনটা কি হয়ে গেছে? বেড়ে গেছে না? বেড়ে গেছে। এদিকে যায় রুদ্ধতাপের ক্ষেত্রে কি আরো বেড়ে গেছে না? অর্থাৎ এক্স অক্ষ বরাবর বেড়ে গেছে। এক্স অক্ষ বরাবর কিন্তু এই বরাবর ধরো, এটাও কিন্তু এখান থেকে বাড়া সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে। রুদ্ধতাপের ক্ষেত্রেও কিন্তু বাড়া, অর্থাৎ প্রথমটা আর দ্বিতীয়টা দুইটাই কিন্তু প্রসারণ, বুঝছো? সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপের প্রসারণ। কিন্তু পরবর্তীতে কি আবার পেছনের দিকে ফেরত আসছে না? পরবর্তীতে আবার পেছনের দিকে ফেরত আসছে, অর্থাৎ কমে যাচ্ছে না? কমে যাচ্ছে। দেখো সমষ্ণের ক্ষেত্রেও কমে যাচ্ছে, সমষ্ণ সংকোচন। রুদ্ধতাপের ক্ষেত্রেও কমে গেছে আবার সমষ্ণ সংকোচন। তাহলে আমার রুদ্ধতাপের সংকোচন। তাহলে প্রথম হচ্ছে সমষ্ণ প্রসারণ, এক্স অক্ষ বরাবর প্রসারিত হচ্ছে। রুদ্ধতাপীয় প্রসারণ, এক্স অক্ষ বরাবর কিন্তু প্রসারিত হচ্ছে। তারপর আবার সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে আমাদের যে লেখ প্রথম ক্ষেত্রে সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে আমাদের কি স্থির থাকবে? সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে আমাদের যেহেতু সমষ্ণ, তাহলে তাপমাত্রা স্থির থাকবে। আর এটা কি স্থির থাকবে? আমাদের অভ্যন্তরীণ শক্তি স্থির থাকবে। তারপর রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণে কি স্থির থাকবে? রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে তাপ স্থির থাকবে, এন্ট্রপি স্থির থাকবে। তারপরে আবার সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচনও কি স্থির থাকবে? তাপমাত্রা এবং অভ্যন্তরীণ শক্তি স্থির থাকবে। আর রুদ্ধতাপীয় সংকোচন কি স্থির থাকবে? আমাদের তাপ আর এন্ট্রপি স্থির থাকবে, বুঝছো? তাহলে পরীক্ষা যদি বলা হয় যে সমষ্ণ লেখের প্রথম লেখে আমাদের কি, বা আমাদের এখানে তোমার যে লেখটার কথা বলা আছে এই লেখের ভিতরে প্রথম ক্ষেত্রে কি স্থির থাকে, এরকম করে কোশ্চেন করলে আর কি পারবা তুমি? সমষ্ণের জায়গায় কি কি স্থির থাকবে, রুদ্ধতাপের জায়গায় কি কি স্থির থাকবে, তুমি এটা বলে দিবা। আমাদের আর বেশি নাই, হ্যাঁ, একটু পড়া আছে, একটু ধৈর্য ধরো। অনেকক্ষণ তো ধৈর্য ধরে আসো, যারা ধৈর্য ধরে আসো তারা একটু ধৈর্য ধরো। এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া তো ফেরত আসবে না, সরি, প্রত্যাগামী প্রক্রিয়া তো ফেরত আসবে, অপর দিকে আসবে, কিন্তু অপরত্যাগামী প্রক্রিয়া আসবে না। এটা ফিরে আসে, এটা ফিরে আসে না। অপরত্যাগামী প্রক্রিয়াটা অনেকটা রুদ্ধতাপের মতো। এটা হচ্ছে তোমার দ্রুত প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আর এটা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়াটা সমষ্ণের মতো, দেখো ধীর প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত নয়। এটা তাপীয় সাম্যাবস্থা থাকে, এখানে বজায় থাকে না। এগুলো একবার পড়লাম, ঠিক আছে? এগুলো একবার পাঠ্যক্রমটা পড়ো। অবক্ষয়ী ফলাফল দেখা যায় অপত্যগামীতে, আর অবক্ষয়ী ফলাফল দিষ্ট হয় না, বুঝছো? এক্সাম্পল গুলো পড়তে পারে, এখান থেকে তেমন কিছু আমাদের লাগবে না। তারপর চলে যাচ্ছে পরবর্তী পেজে, রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে আমাদের রুদ্ধতাপীয় সংকোচন ছিল। সংকোচনের ক্ষেত্রে ইউ বাড়ে, টি বাড়ে। আচ্ছা, এগুলো তো পার্থক্য পড়াই না, তেমন কিছু না, ইম্পর্টেন্ট, এগুলো সব বলা আছে আলটিমেটলি। তাপ ইঞ্জিন, যে ইঞ্জিন দ্বারা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় সেগুলো তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিনের এক্সাম্পল দেখো, বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন। পরীক্ষা আসবে নিচের কোনটা তাপ ইঞ্জিন নয়, তিনটা নাম আছে, অন্য একটা কিছু দিয়ে দিতে পারে, বুঝছো? তাহলে এখান থেকে আমাদের আর কিচ্ছু নাই। বাষ্পীয় ইঞ্জিনের তুলনায় পেট্রোল ইঞ্জিনের দক্ষতা, বাষ্পীয় ইঞ্জিনের তুলনায় পেট্রোল ইঞ্জিনের দক্ষতা বেশি। বাষ্পীয় ইঞ্জিনের দক্ষতা হচ্ছে তোমার 20%,
আর পেট্রোল ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 50%। তাহলে বাষ্প ইঞ্জিনের তুলনায় পেট্রোল ইঞ্জিনের দক্ষতা কত পার্সেন্ট বেশি? 30% বেশি। বাষ্প ইঞ্জিনের তুলনায় পেট্রোল ইঞ্জিনের দক্ষতা কত পার্সেন্ট বেশি বলতো? 30% বেশি। আচ্ছা, তাপ ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 30%। তুমি কিছু দক্ষতার মান লেখো তো। তাপ ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 30%, সাধারণ ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 20 থেকে 25%, আর হচ্ছে খুব বেশি হইলে সাধারণ ইঞ্জিনের দক্ষতা 25% হয়ে যায়। এটা হচ্ছে তোফাজ্জল স্যারের বইয়ের ইনফরমেশন আমি লিখছিলাম। সর্বোচ্চ দক্ষতা হচ্ছে 50%। তাপ ইঞ্জিনের দক্ষতা 100% এর বেশি হইতে পারে না। আচ্ছা, আমি একটা খালি পেজে তোমাদের এগুলো লিখে দিব। এখানে আমাদের দক্ষতার সূত্র দেওয়া আছে, Q1 মাইনাস Q2 ইজ ইকুয়াল টু Q1 দেওয়া আছে, বুঝছো? আচ্ছা দাঁড়া এক মিনিট, আমি লিখে দিতেছি। এই দক্ষতাকে এটা দ্বারা প্রকাশ করা হয়, Q1 মাইনাস Q2 বাই Q1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1 ও হতে পারে। তাহলে এখানে একটা খালি জায়গা পাইছো না? খালি জায়গার মধ্যে লেখো, আমি কয়েকটা ইনফরমেশন লিখে রাখছি, লেখো তো। আমাদের তাপ ইঞ্জিনের দক্ষতা 30%। তাপ ইঞ্জিনের দক্ষতা, তাপ ইঞ্জিনের দক্ষতা, তাপ ইঞ্জিনের দক্ষতা 30%। তাপ ইঞ্জিনের দক্ষতা 30%। সাধারণ ইঞ্জিনের দক্ষতা, সাধারণ ইঞ্জিনের দক্ষতা, সাধারণ ইঞ্জিনের দক্ষতা বাস্তবে কত পার্সেন্ট? বাস্তবে হচ্ছে 20 থেকে 25%। দেখো, বাস্তবে লিখতে ব লাগে, 20 লিখতেও কিন্তু ব লাগে। তাহলে বাস্তবে লিখতে ব লাগে, 20 লিখতেও ব লাগে। সাধারণ ইঞ্জিনের মান তাহলে কত? 20 থেকে 25%। খুব বেশি হইলে মান কত? খুব বেশি হইলে মান কত? খুব বেশি হইলে 25%। খুব বেশি হইলে 25%। আর সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে 50%। তাপ ইঞ্জিনের দক্ষতা 100% এর বেশি হইতে পারে না। হ্যাঁ, এটা মনে রাখো। তাপ ইঞ্জিনের দক্ষতা কত হইতে পারে না? 100% এর বেশি হইতে পারে না। এই বাস্তবে দক্ষতা কত, এগুলো একটু দেখলে এখান থেকে তেমন কিছু আমাদের লাগবে না। কার্নোর ইঞ্জিনের দক্ষতা, এখানে যে ইটা ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2 বাই Q1, এই সূত্রটা মনে রাখবা, কি বুঝছো? তবে শতকরা হিসাব করলে, আমাদের তাপমাত্রা দিয়ে হিসাব করলে, কিউ তো তাপ, কিউ দিয়ে কি প্রকাশ পায়? কিউ দিয়ে হচ্ছে তাপ প্রকাশ পায়, তাই না? তাপ। আর টি দিয়ে কি প্রকাশ পায়? টি দিয়ে তাপমাত্রা। আর এটাকে 100 দিয়ে গুণ করে দেওয়া লাগে যদি শতকরা প্রকাশ করা লাগে। এটা দিয়ে ম্যাথ আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়, তোমাদের রিফাত ভাইয়া দিয়ে দিবেন, রেদওয়ান ভাইয়া সুন্দর করে এগুলো একবার একটু রিডিং দিবে। এখান থেকে আর আমাদের কিচ্ছু নাই। এই সূত্রের ম্যাথ গুলো একটু করে ফেলতে হবে, এগুলো হাতে কলমে করা যায়। রেদওয়ান একটা টেকনিক পাঠিয়ে দিবে তোমাদের। এখন আমি এগুলো ম্যাথ সলভ করতে গেলে থিওরি আর ক্লাস করতে মন চাইবে না তোমাদের। রেফ্রিজারেটর বা হিমায়ক, রেফ্রিজারেটর বা হিমায়কের মধ্যে মূলত কোনো জিনিস রাখলে সেই জিনিসগুলোকে ঠান্ডা করা হয়। অর্থাৎ আমরা রেফ্রিজারেটরের ভিতরে যে জিনিসটা রাখি, সেই জিনিসটা গরম থাকে, গরমটা থেকে তাপ শুষে রেফ্রিজারেটর সেই জিনিসটাকে কি করে? ঠান্ডা করে, তাই না? রেফ্রিজারেটরের ভিতরে কি হয়? ঠান্ডা হয়। যে যন্ত্রের সাহায্যে পরিবেশ অপেক্ষায় কম তাপমাত্রা সৃষ্টি করা যায়, মানে আমাদের ফলটা কি ছিল? ফল বা যে কোনো কিছু আমরা ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যায় না? সেটা কি পরিবেশের তুলনায় কম ঠান্ডা হয়ে গেছে না? পরিবেশের তুলনায় তাপমাত্রা কমে গেছে আর কি। তোমার হচ্ছে তাপমাত্রা সর্বদা স্থির রাখা হয় রেফ্রিজারেটরের ভিতরে, তাপমাত্রা স্থির রাখা হয়। এটা হিমায়কে রিডিং পড়ে, এখান থেকে আসার মতো তেমন কিছু আর নাই, পাইতেছি না তেমন। কার্যগত সহক, আমরা এখানে কার্যগত সহকে কে দ্বারা প্রকাশ করা হয়? তারপরে এখানে তুমি এখানে কম্প্রেসার হাবিজাবি সম্পর্কে কিছু রিডিং পড়া আছে, তুমি এখানে একবার একটু রিডিং দিও। হ্যাঁ, এই মূলনীতিটা, এটা তাপ ইঞ্জিনের বিপরীত যন্ত্র হিসেবে চিন্তা করা হয়। তাপ ইঞ্জিনের এটা উল্টা, বুঝছো? তারপরে এটা হচ্ছে আমাদের রেফ্রিজারেটর নিম্ন তাপমাত্রার উৎস হতে তাপ গ্রহণ করে, নিম্ন তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ করে, উচ্চ তাপমাত্রার আধারে বর্জন করে। এই রেফ্রিজারেটরটা কম প্রেসার যান্ত্রিক কাজ করে। এই কয়েকটা লাইন তুমি একটু দাগ দিয়ে পড়বা খালি, বুঝছো? এখান থেকে আমাদের আর কিচ্ছু দেখার দরকার নাই। তারপর চলে যাব আমরা নিচের দিকে। এগুলো হয়েছে আমাদের দেখা, অনেক কিছু তো পড়াইলাম। এন্ট্রপি একদম শেষ, বিশৃঙ্খলা। এখন এন্ট্রপি ও বিশৃঙ্খলা পড়াবো, তারপর শেষ। দেখো, কোন সিস্টেম শক্তি রূপান্তরের অক্ষমতা, কোন সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা বা অসম্ভাব্যতা বা রূপান্তরের জন্য শক্তির তোমার হচ্ছে অপ্রাপ্যতাকে এন্ট্রপি বলে। মানে শক্তি রূপান্তর করতে পারতেছে না, শক্তি আটকে গেছে, এই টাইপের অবস্থা, এটা হচ্ছে এন্ট্রপি, বুঝছো? এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলার সূচক। এন্ট্রপি ইজ আ মেজার অফ ডিসঅর্ডারলিনেস, মানে খুবই খারাপ অবস্থা। এন্ট্রপি মানে বিশৃঙ্খলা অবস্থা বোঝায়। রুদ্ধতাপ প্রক্রিয়ায় বস্তু যে ধর্ম স্থির থাকে, রুদ্ধতাপে কি কি স্থির থাকে? তাপ আর এন্ট্রপি স্থির থাকে, আমরা পড়ছিলাম। অন্যভাবে বলা হয় এন্ট্রপি হচ্ছে বস্তুর একটি ভৌত অবস্থা যা রুদ্ধতাপ প্রক্রিয়ায় স্থির থাকে। রুদ্ধতাপ প্রক্রিয়া কি কি স্থির থাকে? রুদ্ধতাপ প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, রুদ্ধতাপ প্রক্রিয়া কিন্তু আমাদের তাপ ও স্থির থাকে। তারপর দেখো, রুদ্ধতাপ প্রক্রিয়া সম এন্ট্রপি বলে। রুদ্ধতাপ প্রক্রিয়াকে কি বলা হয়? সম এন্ট্রপি বলা হয়। তাপমাত্রা, আয়ন ও চাপের ন্যায় বস্তুর এন্ট্রপিও একটি প্রাকৃতিক রাশি। তারপর তাপ গ্রহণে বা বর্জনে বস্তুর এন্ট্রপিও পরিবর্তিত হয়। এখানে আর তেমন কিছু না, একটা সূত্র আছে, dS = dQ/T।
টি এর একক কেলভিন, ডিকিউর একক জুল, আমাদের এন্ট্রপির এসে একক হচ্ছে জুল পার কেলভিন। এগুলো পড়ো। তাপমাত্রা বাড়লে এন্ট্রপি বাড়ে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে। তাপমাত্রা বাড়লে কি বাড়ে? এন্ট্রপি বাড়ে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপিটা কি থাকে? স্থির থাকে। সবচেয়ে কম কখন এন্ট্রপি? এন্ট্রপির মান সবচেয়ে কম কঠিন অবস্থায়। ক ক ক দিয়ে কম, ক দিয়ে কম, বুঝছো? ক দিয়ে কঠিন। আর সবচেয়ে বেশি কখন? প্লাজমা অবস্থায়। এটা মনে রাখবো আমরা। এন্ট্রপি একটা প্রাকৃতিক রাশি যার মান তাপ ও পরম তাপমাত্রার অনুপাত। এটা হচ্ছে তাপীয় ধর্ম। এগুলো একবার রিডিং করতে পারো। তাপগতীয় অবস্থা, এই বিশৃঙ্খলা বোঝায়, অনুভব করা যায় না, জাস্ট এইটুকু, বুঝছো? তাহলে আমাদের এখানে কিন্তু আমরা শেষ মুহূর্তে চলে আসছি একদম। এন্ট্রপি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, একে এন্ট্রপি বৃদ্ধির সূত্র বলা হয়। আমরা স্বাভাবিকভাবে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে সংঘটিত করতে পারি। প্রকৃতির সকল ভৌত বা রাসায়নিক ক্রিয়া এমন ভাবে সংঘটিত হয় যে সার্বিক ব্যবস্থায় এন্ট্রপিটা বৃদ্ধি পায়, বুঝছো? আমাদের কিন্তু এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, প্রতিনিয়ত এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। এন্ট্রপি তোমার একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া, এন্ট্রপি অপরিবর্তিত থাকে। আচ্ছা যাই হোক, এখানে আর কিছু লাগবে না আমাদের। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে। আমরা জানি এন্ট্রপি রুদ্ধতাপীয় প্রক্রিয়া স্থির থাকে, আবার প্রত্যাগামী প্রক্রিয়াতেও এন্ট্রপি স্থির থাকে। এন্ট্রপি বৃদ্ধি পায় অপ্রত্যাগামী প্রক্রিয়ায়। এন্ট্রপি কখন বৃদ্ধি পায়? অপ্রত্যাবর্তী বা অপ্রত্যাগামী প্রক্রিয়াতে। তারপরে এখানে কয়েকটা কথা আছে, দেখো। মোট এন্ট্রপির পরিমাণ সর্বদা ধনাত্মক। পরম শূন্য তাপমাত্রা এন্ট্রপি শূন্য মানে অগ্রসর হতে থাকে। সিস্টেম তাপ শোষণ করলে এন্ট্রপি বৃদ্ধি পায়, তাপ বর্জন করলে এন্ট্রপি হ্রাস পায়, কঠিন থেকে তলে রূপান্তরের জন্য বৃদ্ধি পায়। কয়েকটা কথা আমি লিখে রাখছি, তুমিও লিখে পড়ে ফেলবে এগুলো, বুঝছো? তাহলে এখানে আর কিছু না। তাপীয় মৃত্যু, দেখো আমরা এখানে তাপীয় মৃত্যুর কথা। সকল স্বতঃস্ফূর্ত পরিবর্তনে এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। আমাদের আস্তে আস্তে আমাদের চারপাশের সবকিছু হচ্ছে সাম্যাবস্থা চলে যাচ্ছে। আমরা বলতে পারি পৃথিবীর এন্ট্রপি বাড়ছে এবং অসীমের দিকে ধাবিত হচ্ছে। এবং এন্ট্রপি সর্বোচ্চ মানে পৌঁছাবে তখন তাপমাত্রা এক হয়ে যাবে, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে না। তাপ শক্তি মানে কোনো শক্তিতে রূপান্তরিত হবে না, কাজই হবে না তখন দুনিয়ায়, সবকিছু তাপীয় মৃত্যু হয়ে যাবে। এটাকেই তাপীয় মৃত্যু বলা হয়, বুঝছো? তাহলে আমাদের এক কথা বলা যায় এন্ট্রপি হচ্ছে তাপীয় মৃত্যুর সম্ভাবনার পরিমাণ। এন্ট্রপি তাপীয় মৃত্যু। তাপীয় মৃত্যু হলে পৃথিবী থাকবে না, এবং ভ্যানিশ হয়ে যাবে আর কি। যাই হোক, তাহলে আমরা আজকে অনেক কিছু পড়লাম। এই চ্যাপ্টারটা অনেক সুন্দর করে আমি চেষ্টা করছি তোমাদের ডিটেলসে পড়ানোর। এখানে কিছু সূত্র আছে, আর পেছনে তোমার অনুশীলন এমসিকিউ সলভ করবা। আমার একটা ক্লাস ছিল ইউটিউবে, আমি দিয়ে দিব না। তোমার হচ্ছে এটা এমসিকিউটা সলভ করে ফেলবা, আর এখান থেকে আর কিছু লাগবে না, বুঝছো? তাহলে আশা করি তোমরা এই ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝছো। আমাকে একটু জানাও তো সবাই ক্লিয়ার কিনা আজকের ক্লাস? আজকের ক্লাস সব সুন্দরভাবে বুঝছো না? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকে এক্সাম নিবো ভাবতেছি এটার উপরে। রাত 10টা বাজে এটার উপরে একটা এক্সাম দিয়ে দিবা, হ্যাঁ? আর হচ্ছে আগামীকালকে শনিবার একদম সবগুলোর উপরে আমাদের তোমার হচ্ছে উইকলি এক্সাম দেখবো, উইকলি থেকে ভালো করতে পারে। ওকে, তাহলে এইটুকু সবাই বুঝছো আশা করি। ওকে, আলহামদুলিল্লাহ সবাই বুঝে গেছে। আচ্ছা যাই হোক।